আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? আর স্ক্রিন শেয়ারটা অন হয়েছে কিনা একটু সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, সাজিয়া, রাফি, কাউসার, হাবিবা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। অলমোস্ট সবাই মনে হয় জয়েন করছেন। আমরা কিছুক্ষণ ওয়েট করছি, 5-7 মিনিট ওয়েট করে ফেলছি। আচ্ছা, তাহলে সাউন্ড ক্লিয়ার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। 50তম বিসিএস প্রিলি পায়োনির ব্যাচ। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। আমাদের লেকচার 8 স্লাইডে দেখতে পাচ্ছেন। তো প্রথমে একটু নিজের পরিচয় দিয়ে নেই। আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম সীমান্ত। আমি 43তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে যোগদানে করতেছি, বর্তমানে কর্মরত আছি আর কি। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়ার টপিক খুব বেশি না। তবে আজকে আমাদের মানে যেটা টপিক সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে। তো মূলত এখান থেকে প্রতি বিসিএস এ প্রিলিতে অ্যাভারেজে 2 থেকে 5টা প্রশ্ন আসতে দেখা গেছে এখন পর্যন্ত। তো বিসিএস প্রিভিয়াস গুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ বেশি প্রশ্ন আসছিল 43 এবং 44 বিসিএস এ। 44-এ এখন পর্যন্ত 4টা প্রশ্ন আসছে। 43-এ এখন পর্যন্ত এই টপিকটা থেকে 5টা প্রশ্ন আসছে। এছাড়া অলমোস্ট প্রতি বিসিএস এ 2টা অ্যাভারেজে প্রশ্ন আসছে। এবং গত সপ্তাহে যে 47তম বিসিএসটা গেল সেখান থেকেও এখান থেকে 2টা প্রশ্ন আসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। কোনো বিসিএস এখন পর্যন্ত প্রিলিতে এই অধ্যায় থেকে এই টপিক থেকে প্রশ্ন মিস করে নাই। তাহলে এখান থেকে যেমন বেশি প্রশ্ন আসে, কম করে আসলেও এভারেজে 2টা প্রশ্ন আসে। মানে শুধুমাত্র 36 বিসিএস এ একটা প্রশ্ন দিছিল এখান থেকে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে কি কি পড়বো? আচ্ছা, অর্থনীতি এই জায়গায় আমাদের বলা যায় ধরেন 60 থেকে 70% প্রশ্ন হচ্ছে আমরা আপডেটেড প্রশ্ন হবে। আপডেটেড প্রশ্ন মিন্স আমাদের একটু সাম্প্রতিক সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। এখানে বুঝতেই পারতেছেন। আচ্ছা, এখানে লেখা নাই, বাজেট আছে। তো এই যে প্রশ্নগুলো হয় প্রিভিয়াস প্রশ্নগুলো যখন আমরা দেখব একেবারে শেষে, তখন দেখবেন এখান থেকে বাজেট নিয়ে প্রশ্ন হয়। কিরকম প্রশ্ন হয়? এই বাজেট যে দেওয়া হয়েছে, বর্তমানে 25-26 অর্থ বছরের বাজেট আমরা পড়বো। তো এই বাজেট কবে দেওয়া হয়েছে, বাজেটের আকার কত, এই বাজেটে সরকারের আয় কত, মানে রাজস্ব লক্ষ্যমাত্রা কত, সরকার যে ব্যয় করবে সেই ব্যয়ে সর্বোচ্চ খাত কোনটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি কত রাখা হয়েছে, জিডিপি প্রবৃদ্ধি কত। আচ্ছা, এছাড়াও প্রশ্ন আসে যে মূল্যস্ফীতি কত ধরা হয়েছে, সর্বোচ্চ খাত কোনটায় ব্যয় ধরা হয়েছে। তার মানে বাজেট থেকে আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে সবই সাম্প্রতিক তথ্য, প্রতি বছর বছর চেঞ্জ হবে। এরপর যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। আপনারা সম্ভবত জানেন যে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় প্রতি বছর সরকারিভাবে একটা ডাটা প্রকাশ করে থাকে যে বাংলাদেশের অর্থনীতি প্রতি বছর হালনাগাদ চিত্র। তো সেখানে ইনক্লুডেড থাকে বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের অর্থনীতির আকার কত, শিক্ষার হার কত, তারপর হচ্ছে সাক্ষরতার হার কত। এরকম বিবিধ তথ্যগুলা প্রতি বছর একটা সমীক্ষা আকারে প্রকাশ করে। সেটাকে আমরা অর্থনৈতিক সমীক্ষা বলতেছি। আচ্ছা, তাইলে এখন যেহেতু 2025 সাল, 25 সালেরটা এখনো বের হয় নাই, 24 সালের অর্থনৈতিক সমীক্ষা এখন চলতেছে। তো এইটা অর্থনৈতিক সমীক্ষাটা দরকার হবে আমাদের বিসিএস যেমন প্রিলিতে দরকার হবে, তেমনি আমাদের বিসিএস লিখিততেও দরকার হবে। বিশেষ করে আমাদের বিসিএস লিখিততে এটা বেশি দরকার হবে। অর্থনৈতিক সমীক্ষা ছাড়া কোনো প্রার্থী বিসিএস রিটেন দেওয়া সম্ভব না। এই তথ্যগুলা আপনি বাংলাদেশ বিষয়াবলীতে তো কাজে লাগাবেনই, এর পাশাপাশি আপনি যখন রচনা লিখতে যাবেন, আপনি যখন ইংরেজিতে এসে লিখতে যাবেন,
এছাড়াও হচ্ছে কিছু কিছু জায়গায় আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন দিয়ে দেয় আর কি। তো ওইখানেও আপনি কাজে লাগাইতে পারবেন। মোট কথা হচ্ছে এই অর্থনৈতিক সমীক্ষা যত জায়গায় আপনি কাজে লাগাইতে পারেন, আপনার মার্কস পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। তার কারণ সরকারের উন্নয়ন অর্জন বা সরকার কি ধরনের অর্থনৈতিক প্ল্যান প্রোগ্রাম নিচ্ছে, এইটা অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে। তো এইখান থেকে প্রিলিতে কিরকম প্রশ্ন দেয় যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী আহ, হচ্ছে বাংলাদেশের সাক্ষরতার হার কত বা বাংলাদেশের মূল্যস্ফীতি কত। ঠিক আছে, তো এখানে আমাদের অপশন থাকবে, আর আমরা যখন রিটেন দিব তখন ওই যে লাস্ট যেটা চলতেছে অর্থনৈতিক সমীক্ষা সেটা আমরা রিটেনের জন্য আলোচনা করব, যাতে আমরা এক্সাক্ট ডাটাগুলো ইউজ করতে পারি। তাহলে বুঝতে পারতেছেন যে বাজেট কিংবা অর্থনৈতিক সমীক্ষা এই ব্যাপারগুলো চেঞ্জ হয়, তার মানে এখানে ম্যাক্সিমাম তথ্যই আমাদের সবসময় আপডেট থাকতে হবে বা সাম্প্রতিক অংশ থেকে আসবে। আর এখান থেকে আমরা বেসিক তথ্যগুলো পড়বো যে বাংলাদেশের অর্থনীতি কেমন, তারপর মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশ কবে প্রকাশ করছে, কবে প্রবেশ করছে, জিডিপি কাকে বলে, জিএনআই কাকে বলে, ঠিক আছে, মাথাপিছু আয় কাকে বলে। এই ধরনের যে বেসিক তথ্যগুলো আমরা আজকে জানবো। বাট এখান থেকে আমাদেরকে সবসময় পরিবর্তনশীল তথ্য ফোকাসে রাখতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে যেটাকে আমরা এডিপি বলে থাকি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও বাজেটের একটা অংশ। বাজেটে সরকার প্রতি বছর কত টাকা মানে উন্নয়নমূলক কাজে খরচ করবে, কি কি প্রজেক্ট নিবে, সেটা হচ্ছে এডিপির মাধ্যমে বলা হয়। তো এডিপি থেকে প্রশ্ন আসে 2025-26 অর্থ বছরের সরকারের এডিপির লক্ষ্যমাত্রা কত। ঠিক আছে, তো এই ধরনের তথ্যগুলো আমরা মোটামুটি বুঝলাম। তো আমরা তাইলে সামনে আগাইতে পারি। এখন বোঝা গেছে কিনা যে আসলে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, একটু বলেন তো। সবাই বুঝতে পারতেছেন কিনা যে কি ধরনের প্রশ্ন আসতে পারে টপিক থেকে? হ্যাঁ, আচ্ছা, তাও গুলো আসি যে এখান থেকে প্রিভিয়াস কি কি প্রশ্ন আসছে। জাস্ট 30 সেকেন্ড আমরা দেখে আসি, শেষে আমরা আবার আলোচনা করব। আচ্ছা, একটু দেখেন এই যে 47 প্রশ্ন আসছে গত সপ্তাহে যে পরীক্ষাটা হয়ে গেছে। আমরা মূল্যস্ফীতি করবো কত, আর কি করা যায়, বাংলাদেশের মোট দেশজ অর্থনীতি মোট কত ভাগে ভাগ করা হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসছে আর কি প্রিভিয়াস। আচ্ছা, এছাড়া কি আসছে দেখেন, ইটিন কবে থেকে অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত। ঠিক আছে, এই যে তথ্য আসলো 20 অর্থ বছর, এটা তো আর আমাদের এখন দরকার নাই। এখন দরকার কি, এই বছরের কোনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, তাইলে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ কবে শেষ হবে হবে? বাংলাদেশের জাতীয় আয় গণনার অর্থনীতি কয়টি ভাগে ভাগ করা যায়? 15-16 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি কত ছিল? বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কারা? 2015-16 অর্থ বছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, যেটা বলছিলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি প্রবৃদ্ধি থেকে প্রশ্ন আসবে আর কি। 30 সেকেন্ড, এখন ঠিক হয়ে যাওয়ার কথা, আশা করি সমস্যা হচ্ছে না। তো এই প্রশ্নগুলো এখান থেকে আসছে, তার মানে দেখতেছি, দেখছেন সব কিন্তু ডাটার প্রশ্ন, সব কিন্তু ম্যাক্সিমাম ডাটার প্রশ্ন। এই যে দেখেন সবগুলো হচ্ছে ডাটা সংশ্লিষ্ট প্রশ্ন, সাম্প্রতিক। আচ্ছা, তাইলে আমরা পড়ায় প্রবেশ করি, আলোচনা মোটামুটি হইলো। আচ্ছা, এখন তো ক্লিয়ার, কথা তো কেটে আসতেছে না, ক্লিয়ার শোনা যাচ্ছে না? আর একটু ইয়া করেন, আমাকে একটু কনফার্ম করেন, যেহেতু আলোচনায় যাচ্ছি, যদি কেউ মিস করে থাকেন তখন আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, জি, এখন ক্লিয়ার কাউসার, থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তো পৃথিবীতে মোটা দাগে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি।
ঠিক আছে। সো এটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, আর একটা হচ্ছে পুঁজিবাদী ইকোনমিক সিস্টেম। ঠিক আছে। এটাকে এটা হচ্ছে পৃথিবীর দুইটা প্রধান অর্থনৈতিক মতবাদ বলা হয়। আচ্ছা, তাইলে পুঁজিবাদী সিস্টেমটা যিনি প্রবর্তন করছে তার নাম হচ্ছে আমাদের অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এই ভদ্রলোক ইউকে নাগরিক ছিলেন। তো তার একটা গ্রন্থে ওয়েলথ অফ নেশনস নামক তিনি একটা অর্থনীতি সংশ্লিষ্ট গ্রন্থ লিখছিল, যে গ্রন্থের মাধ্যমেই তাকে হচ্ছে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। ওই গ্রন্থে তিনি তখন সর্বপ্রথম পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা সেটার ধারণা প্রদান করে। আর এর বিপরীতে গিয়ে কার্ল মার্কস কার্ল মার্কস নামে একজন অর্থনীতিবিদ, এই ভদ্রলোক সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট ইকোনমি সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকে। তো এর জন্ম হচ্ছে জার্মানিতে। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে বসবাস করেন। তার জীবনের শেষ অংশটা কাটছে ইংল্যান্ডে। আচ্ছা, তাইলে এই দুইটার মূল পার্থক্য আশা করি আপনারা জানেন। তারপর আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি, যেহেতু বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে। তো পুঁজিবাদী সিস্টেমে বলা হচ্ছে যে সম্পদের মালিক হবে ব্যক্তি। সম্পদের মালিক ব্যক্তি, তার মানে সম্পদের ব্যক্তি মালিকানা। এখানে আপনি একজন মানুষ যত বেশি সম্ভব সম্পদ অর্জন করতে পারবে যদি তার যোগ্যতা থাকে, একটা ফেয়ার একটা কম্পিটিশন হবে। যার যোগ্যতা আছে সে হাজার হাজার কোটি টাকার মালিক হবে, যার যোগ্যতা নাই সে পথে বসে ভিক্ষা করবে। এটা হচ্ছে আমাদের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। তো এটা খুব রুট শোনাচ্ছে। যেমনটা দেখবেন যে পৃথিবীর বর্তমানে সব থেকে বড় মানে শীর্ষ যে ধনী, আহ, তার নাম হচ্ছে ইলন মাস্ক। আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার মালিক। আবার সেই আমেরিকাতেই এমন অনেক লোক আছে যারা হচ্ছে খাইতে পারতেছে না, যারা হচ্ছে বসবাসের জন্য তাদের কোনো ঘর বাড়ি নাই আর কি। আর বিপরীতে এসে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে যে আসলে পুঁজিবাদী ব্যবস্থায় বৈষম্য অনেক বেশি। একজন হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আর একজন হচ্ছে না খেয়ে থাকতেছে, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। এক্ষেত্রে কি করতে হবে? সম্পদের মালিক যাতে ব্যক্তি না হইতে পারে সেইটা এনশিওর করতে হবে, তাইলেই এই বৈষম্যটা হ্রাস পাবে। তো এইখানে বলা হলো যে সম্পদের মালিক হবে রাষ্ট্র, বা সামাজিক মালিকানা থাকবে। বুঝছেন? সামাজিক মালিকানা বা রাষ্ট্র মালিকানা থাকবে। এখানে ব্যক্তি অধীনে কোনো সম্পত্তি থাকবে না। একটা ব্যক্তির প্রয়োজনে তার কাছে কিছু সম্পত্তি দেওয়া যাইতে পারে, বাট যতটা তার প্রয়োজন হবে সে তখন সেটা ইউজ করবে। কিন্তু সেটার আলটিমেট মালিক হবে রাষ্ট্র। তো এইভাবে সম্পদের ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্র মালিকানার ভিত্তিতে পৃথিবীর প্রধান দুইটা অর্থনৈতিক মতবাদ হচ্ছে, একটা পুঁজিবাদী মতবাদ, এটা হচ্ছে সমাজতান্ত্রিক মতবাদ। তো এই সমাজতান্ত্রিক মতবাদ প্রথম চালু হইলো আপনারা জানেন সোভিয়েত ইউনিয়নে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটা বর্তমান রাশিয়া। ঠিক আছে। 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হয় রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, যেটা 1991 সাল পর্যন্ত টিকে ছিল। পরবর্তীতে এই সোভিয়েত ইউনিয়ন এবং তার সমাজতন্ত্র দুইটাই ভেঙে যায়, এবং রাশিয়া কিন্তু এখন বর্তমানে একটা পুঁজিবাদী রাষ্ট্র। তবে কিছু কিছু দেশ এখনো নিজেদের দাবি করে থাকে তারা সমাজতান্ত্রিক, যেমন চীন, নর্থ কোরিয়া মানে উত্তর কোরিয়া কিম জং উনের দেশ, বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে কিউবা, তারপর ভিয়েতনাম। এই দেশগুলো দাবি করে তারা সমাজতান্ত্রিক, বা সমাজতন্ত্রের যে মূল থিম ছিল যে সম্পত্তির রাষ্ট্র মালিকানা, সেখান থেকে তারা অনেক দূরে সরে গেছে। তারা দাবি করলেও তারা যথার্থ অর্থে সমাজতান্ত্রিক রাষ্ট্র না। আচ্ছা, আর পুঁজিবাদী রাষ্ট্রের উদাহরণ হচ্ছে বাকি পৃথিবীর যত রাষ্ট্র আছে সব হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। ইউএসএ যদি বলেন, ইউকে যদি বলেন, ইভেন বাংলাদেশও যদি বলেন, অলমোস্ট পুঁজিবাদী রাষ্ট্র। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে গিয়ে আমাদের যারা মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের একটা মানে মতবাদ আছে, সেটাকে বলা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামে সুদ কিংবা
সুদ হচ্ছে হারাম, আপনারা জানেন। তার মানে ব্যাংকিং ব্যবস্থায় সুদ করা যাবে না, কিন্তু বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে আছে ব্যাংক কেন্দ্রিক বা সুদ কেন্দ্রিক যে ব্যাপারটা সেখানে টিকে আছে। তো এই জন্য ইসলামী অর্থনীতি নামে আলাদা একটা অর্থনীতি আছে, যদিও পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্রই সেটা যথাযথভাবে ফলো করে না। বাট নামমাত্র তারা হচ্ছে যেহেতু ইসলামিক কান্ট্রি, এই জন্য বলে থাকে যে আমরা ইসলামী অর্থনীতি ফলো করি। এইটার প্রবক্তা হচ্ছে মেইনলি ইবনে খালদুন নামে একজন সমাজতাত্ত্বিক, যিনি হচ্ছে একজন মুসলিম আর কি। তো যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে আসলে পৃথিবীর কোনো রাষ্ট্রই বর্তমানে সমাজতান্ত্রিকও না, পৃথিবীর কোনো রাষ্ট্র এখন পুঁজিবাদীও না। তার কারণ পৃথিবীর এই যে ইউকে বা ইউএসএ সমৃদ্ধ দেশগুলো যদি দেখেন, তাহলে তাদের সম্পদ ব্যক্তি মালিকানায় ঠিক আছে, বাট তাদের কিছু কিছু সম্পত্তির মালিক যেমন রাষ্ট্র। যেমন ইউকেতে আপনি যদি হেলথ সিস্টেমটা দেখেন, তাহলে সেটা হচ্ছে সরকারি। আপনার হচ্ছে হাসপাতালগুলো সরকারি অধীনে চলে, এবং মানুষ হচ্ছে হেলথ কার্ড করা আছে তাদের, তারা ওখান থেকে মানে হাসপাতালে যায়, হাসপাতালে হচ্ছে গেলে তার একটা কার্ড থাকে বা থাকে, ওটা দেখাইয়া সে হচ্ছে ফ্রিতে ট্রিটমেন্ট নিতে পারে। যেমনটা ইউএস এর ক্ষেত্রেও, তার মানে স্বাস্থ্য খাত বা শিক্ষা খাত ওই দেশগুলোয় হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় আছে, আর বাকি ম্যাক্সিমাম খাতে হচ্ছে ব্যক্তি মালিকানায় আছে। তাহলে দেখা যাচ্ছে যে পুঁজিবাদের একটা মিশ্রণ আছে, আবার সমাজতন্ত্রের একটা মিশ্রণ আছে। এই জন্য এই দুইটা মিলিয়ে যেটা বলা হয় যে মিশ্র অর্থনীতি। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর অলমোস্ট সব কান্ট্রি হচ্ছে মিশ্র অর্থনীতির রাষ্ট্র, সেটা হচ্ছে আমেরিকা হইলেও। আর এই পুঁজিবাদী ব্যবস্থা সারা পৃথিবীতে ছড়াইতে সবচেয়ে বেশি সাহায্য করছে ইউএসএ। আমরা হচ্ছে আন্তর্জাতিক লেকচার গুলাই দেখবো যে পুঁজিবাদী বিশ্ব এবং সমাজতান্ত্রিক বিশ্ব এর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। আসলে সেটা কোনো যুদ্ধ না, একটা মতাদর্শিক দ্বন্দ্ব, যেটাকে আমরা বলে থাকি স্নায়ু যুদ্ধ। স্নায়ু যুদ্ধটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ 1945 সালের পরে, যেটা সমাপ্তি ঘটছিল সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। তো সেখানেই হচ্ছে আমেরিকা সারা পৃথিবীতে পুঁজিবাদী ব্যবস্থা ছড়াইতে চাইছিল, পক্ষান্তরে গিয়ে সোভিয়েত ইউনিয়ন সারা পৃথিবীতে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করছে। তাইলে এখন বর্তমানে যদি বলা হয় যে ইউএসএ বা ইউকে এই দেশগুলো কল্যাণ অর্থনীতি হতে চায়, বুঝছেন? কল্যাণ অর্থনীতি মানে জনগণের যে মৌলিক চাহিদাগুলা সেগুলা পূরণ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। যেমনটা ইউকে আছে, ইউকেতে বললামই যে স্বাস্থ্য ব্যবস্থাটা সরকার সরাসরি দেখভাল করে। তার মানে সেখানে কিন্তু 100% পুঁজিবাদী ব্যবস্থা নাই, সমাজতন্ত্রের একটা মানে তারা কিন্তু নির্যাস তারা নিয়ে নিছে। তার কারণ বলছিলাম যে সমাজতন্ত্রে সম্পত্তির মালিকানা রাষ্ট্র হবে। তো সেক্ষেত্রে সম্পত্তির একটা অংশ, স্বাস্থ্য খাত যদি বলি, শিক্ষা খাত যদি বলি, বা রেল সেক্টর যদি বলি, তাইলে সেটা তো মালিক হচ্ছে রাষ্ট্র। তাইলে সেক্ষেত্রে আমরা দুইটার কম্বিনেশনে এই দেশগুলোকে মিশ্র অর্থনীতি বলতে পারি। ঠিক সেম ধরেন বাংলাদেশও একটা মিশ্র অর্থনীতির রাষ্ট্র। কিভাবে একটু প্রমাণ করি দেখেন। বাংলাদেশের সিংহভাগ সম্পত্তি হচ্ছে ব্যক্তি মালিকানায় আছে। যেমন আপনার পরিবারের অধীনে সম্পত্তি আছে, আমার পরিবারের অধীনে সম্পত্তি আছে, তার মানে সম্পত্তির ব্যক্তি মালিকানা স্বীকৃত। ধরেন আপনি যে বিল্ডিং এ আছেন, এই বিল্ডিংটা কোনো না কোনো ব্যক্তির বা আপনাদের নিজস্ব ধরেন বিল্ডিং, তার মানে এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করতেছে না। ঠিক আছে। আবার একটা ধরেন বাংলাদেশে 6টা ব্যাংক আছে যারা সরকারি, সোনালী ব্যাংক একটা সরকারি ব্যাংক। ঠিক আছে। আবার বাংলাদেশে যে রেল ব্যবস্থা আছে, সেই রেল ব্যবস্থা হচ্ছে সরকারি। এরকম অনেক হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আছে। বাংলাদেশে কিছু হচ্ছে আহ আহ, চিনি কল আছে সরকারি, বাংলাদেশে কিছু পাট কল আছে সরকারি। তো এই ধরনের সম্পত্তির ব্যক্তিও যেমন মালিক, রাষ্ট্র তেমনি মালিক। এই জন্য বাংলাদেশকে বলা হয় মিশ্র অর্থনীতির রাষ্ট্র। তাহলে এই কয়টা কনসেপ্ট বুঝতে পারলেন কিনা, যে বর্তমানে পৃথিবীতে হচ্ছে 4টা অর্থনৈতিক ব্যবস্থা আছে, মূলত পুঁজিবাদী, একসময় ছিল সমাজতান্ত্রিক, ইসলামী রাষ্ট্রগুলো ফলো করতে চায় ইসলামী অর্থনীতি, কিন্তু বর্তমানে সবকিছুর মিক্সচারে চলতেছে মিশ্র অর্থনীতি, এবং বাংলাদেশও মিশ্র অর্থনীতির একটা রাষ্ট্র। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার কাছে? আচ্ছা, ক্লিয়ার। এটা আবার আন্তর্জাতিকেও পড়বেন, যে সমাজতান্ত্রিক এবং হচ্ছে পুঁজিবাদী সিস্টেম বা স্নায়ুযুদ্ধ, ওখানেও পড়বেন এগুলা। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা আমরা জানলাম মিশ্র অর্থনীতি। আচ্ছা। তো বাংলাদেশে যে মিশ্র অর্থনীতি আছে, সেই মিশ্র অর্থনীতিটা চালু হইলো কবে? আমরা একটু দেখি বাংলাদেশে। আমরা হচ্ছি বর্তমানে যে অর্থনীতিটা ফলো করি সেটা তো মিশ্র অর্থনীতি বটেই, এর পাশাপাশি এটাকে আমরা মুক্তবাজার অর্থনীতিও বলে থাকি। মুক্তবাজার অর্থনীতির ইংরেজি কনসেপ্ট হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। তো ফ্রি মার্কেট ইকোনমি নিয়ে তোমার বাজারকে উন্মুক্ত করে দিতে হবে। বাজার থাকবে উন্মুক্ত, অর্থাৎ ধরেন আমার দেশে এখানে আমাদের যে পানীয় আমরা ব্যবহার করি,
সফট ড্রিঙ্কস যেগুলো ব্যবহার করি, সেখানে পৃথিবীর যে কোনো রাষ্ট্র বা যে কোনো কোম্পানি চাইলে এখানে মার্কেটে ঢুকে আমাদের দেশের যে নিয়ম কানুন আছে সেগুলো পালন করে সে এখানে ব্যবসা করতে পারবে। এরকম ব্যবসা করতেছে কোকা কোলা। ঠিক সেম আমাদের এখানে মোজো নামে স্থানীয় একটা কোম্পানি আছে, চাইলে অন্য কোনো কোম্পানিও আসতে পারে। তাইলে এভাবে কোনো দেশের বাজার যখন পৃথিবীর সকল কোম্পানির জন্য বা সকল রাষ্ট্রের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন সেটাকে ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্ত বাজার অর্থনীতি বলা হয়। তো এইটা বেসিক্যালি ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, যখন পৃথিবীতে একমাত্র অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে মানে দোর্দণ্ড প্রতাপে টিকে থাকে হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, তখন হচ্ছে এই বাংলাদেশেও মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে। এবং একই সময়ে ভারতও মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে। এই দেশগুলা হচ্ছে ন্যামের সদস্য ছিল, তো নন অ্যালাইন মুভমেন্ট, এই কারণে তারা হচ্ছে সোভিয়েতকে কিছুটা সমর্থন করত। তো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তো সোভিয়েত বা রাশিয়ার অবদান আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই জায়গা থেকে তারা হচ্ছে সোভিয়েত পন্থী ছিল আর কি। তো 1991 সালে যখন সোভিয়েতের পতন ঘটে, তখন বাধ্য হয়েই সকল দেশগুলা মুক্তবাজার অর্থনীতি বা আমেরিকান বলয়ের মধ্যে ঢুকে যায় আর কি। তো এই জন্য মার্কেটগুলোকে উন্মুক্ত করা হয়। মার্কেট উন্মুক্ত করা বলতে কি বুঝাচ্ছি, এটা হচ্ছে আপনার আমদানির ক্ষেত্রে যে একটা ব্যারিয়ার ছিল এর আগে, যে আসলে বাইরের প্রোডাক্টগুলো আমদানি করা যাবে না, আমদানি করলেও সেখানে 30% 50% ট্যাক্স আরোপ করা হইলো। যে ধরেন এর আগে কোকা কোলা বাংলাদেশে আসতে পারতো না, আসলে কি করতে হইতো, তাকে হচ্ছে 50% ধরেন ট্যারিফ দিতে হইতো, শুল্ক দিতে হইতো, আমদানি শুল্ক ট্যারিফ দিতে হইতো। তো যখন 30 বা 50% ট্যারিফ দিতে হইতো, তাইলে হচ্ছে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এর সাথে তো সে টিকতে পারতো না, কারণ তার দাম বেশি পড়তো। এই জন্য এই বাইরের কোম্পানিগুলো বাংলাদেশে বা এরকম যে দেশগুলো আছে এখানে আসতে উৎসাহিত হইতো না। তো পরবর্তীতে এই আমেরিকার প্রভাব বলয়ে বা তার সুনজরে থাকার জন্য সবাই হচ্ছে এই ট্যারিফটা কমাই দেয় যথাসম্ভব। আমেরিকা এখনো বলে এটা শূন্যের কোটায় নিয়ে আসতে হবে। যদিও শূন্যের কোটায় নিয়ে আসা যায় নাই, তারপরেও একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা গেছে, যাতে বাংলাদেশ বা এরকম তৃতীয় বিশ্বের দেশগুলাই হচ্ছে খবরদারি করতেছে কিন্তু এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা, যেগুলোকে আমরা সংক্ষেপে এমএনসি বা টিএনসি, ট্রান্স ন্যাশনাল কোম্পানি বলে থাকি। তো এইগুলোকে বলা হচ্ছে যে এরা বর্তমানে রাষ্ট্রের থেকেও শক্তিশালী হয়ে গেছে। তো এই যে সিস্টেমটা, এটা কি আমরা বলতেছি নব্য পুঁজিবাদী ব্যবস্থা। এক সময় হচ্ছে আমেরিকা বা ইংল্যান্ড তারা হচ্ছে বাংলাদেশ বা ভারতে আইসা 100 বছর 200 বছর শাসন শোষণ করে গেছে, বাট এখন তারা এই কোম্পানিগুলোর মাধ্যমে শাসন করতেছে। ফেসবুক এখন আমাদেরকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এখন বাংলাদেশের সরকার পতন ঘটলো কিভাবে, ফেসবুকের মাধ্যমে। তারপর হচ্ছে নেপালে সরকার পতন ঘটলো কিভাবে, ফেসবুকের মাধ্যমে। তার মানে এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা, যেগুলোকে আমরা টিএনসিও বলে থাকি, এইগুলোই এখন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। তো এগুলো কাদের হাতে, এগুলো মালিকানা সব দেখবেন ইউএস এর হাতে। তার মানে ইউএস এর এক একটা টুল এইগুলা। তো যাই হোক, ওইদিকে আলোচনা না আমাদের। মোট কথা হচ্ছে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করলো 1991 সালে। এখন এই প্রবেশ করার পর বাংলাদেশ চিন্তা করলো কি, যে আমার যে সরকারের ব্যয় আছে সেই ব্যয়গুলা নির্বাহ করার জন্য বাংলাদেশ সরকার একটা নতুন জিনিস চালু করলো, এটাকে বলা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। যে বছর বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে ওই বছরই বাংলাদেশ ভ্যাট চালু করে, 1991 সালের 1 জুলাই থেকে। 1 জুলাই কেন? কারণ আমাদের অর্থ বছর শুরু হয় জুলাইতে। 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত আমাদের একটা ফিসকাল ইয়ার বা অর্থ বছর। তাহলে এই অর্থ বছর যেহেতু জুলাইতে শুরু হলো, ওই 91 সালেই আমাদের ভ্যাট চালু হইলো। তাহলে ভ্যাট একটা পরোক্ষ কর, আমরা সামনে পড়বো। তাহলে এখানে আমাদের মূল কথাটা ছিল যে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতিতে 1991 সালে প্রবেশ করে। ওই বছরই বাংলাদেশ ভ্যাট বা পরোক্ষ কর চালু করে। আর হচ্ছে এই মুক্তবাজার অর্থনীতি মিন্স আপনার হচ্ছে মার্কেটকে ওপেন করে দিতে হবে, প্রতিযোগিতা করে সবাই মানে যে বেটার সে কোয়ালিফাই করবে। কিন্তু আপনি আপনার দেশীয় যে প্রযুক্তি শিল্পগুলো আছে এর প্রতি আপনি যে ইয়া দেখাবেন, মানে একটা উদারতা দেখাবেন, আর বাইরের কোম্পানির প্রতি যে আপনি একটা বিমাতা সুলভ ব্যবহার করবেন, সেই সুযোগটা নাই আর কি। এবং এইটা কন্ট্রোল করে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। আপনারা জানেন এটা হচ্ছে ইউএস এর একটা টুল। এটার মাধ্যমে সে হচ্ছে সকল মানে পশ্চিমা যে কোম্পানিগুলো যাতে আহ, মানে উন্নয়নশীল দেশগুলোয় ছড়ি ঘুরাইতে পারে সেটা নিশ্চিত করে আর কি। তারা বলে থাকে যে ফেয়ার ট্রিটমেন্ট করতেছি, বাট অ্যাকচুয়ালি এর মাধ্যমে উপকৃত হয় হচ্ছে পশ্চিমা দেশগুলো। তাহলে এই ব্যাপারগুলো তদারক করে থাকে বিশ্ব বাণিজ্যের অভিভাবক সংস্থা বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে। আচ্ছা, একটু সামনে আগাই তাইলে। অর্থনীতি কিছু মৌলিক বিষয়গুলি আমরা জানবো আজকে। প্রথমে আমরা হচ্ছে জিডিপি নিয়ে একটু আলোচনা করি। জিডিপি মিন্স হচ্ছে, পূর্ণরূপ যদি বলি, এগুলো থেকে পূর্ণরূপ থেকে প্রশ্ন আসে, জিডিপির পূর্ণরূপ কি? ঠিক আছে, ডোমেস্টিক, এইটা আমাদের আজকে পড়ার বিষয়। যে বেসিক যে তথ্যগুলা, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলায় যদি বলি তাইলে মোট, গ্রোস মানে মোট, ডোমেস্টিক মানে দেশজ,
আর এটা মানে তো পণ্য, মোট দেশজ পণ্য। আচ্ছা, তাহলে এখানে একটা কনসেপ্ট বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেশ। দেশ কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে জিএনপি। এইটাও সেম, প্রথমটা গ্রোস, পরেরটা হচ্ছে ন্যাশনাল, এরপরে হচ্ছে প্রোডাক্ট। তাইলে দেখা যাচ্ছে যে গ্রোস আর প্রোডাক্ট সেম, এখানে জাস্ট পার্থক্য হচ্ছে ডোমেস্টিক আর ন্যাশনালে। আচ্ছা, ন্যাশনাল মানে জাতীয়তা বোঝাচ্ছে, বুঝছেন? এটাকে বাংলা যদি আমি লিখি, তাইলে লেখা যায় মোট। আচ্ছা, একজনে হাত, প্রশ্ন রেজ করছেন, কারো কি কোনো প্রশ্ন আছে নাকি? মোট জাতীয় পণ্য। প্রশ্ন থাকলে একটু চ্যাট বক্সে করেন তো, আপনার কোনো বিষয়ে প্রশ্ন আছে কিনা। আচ্ছা, নাই আশা করি। তাহলে আলোচনায় যাচ্ছি, জিডিপি আর জিএনপি। তার মানে একটা শব্দের পার্থক্য, একটা ডোমেস্টিক, একটা ন্যাশনাল। তাহলে আমরা যখন ধরেন একটা দেশের অর্থনীতি বিবেচনা করব, তখন দুইটা টার্ম আমাদের আসবে, একটা হচ্ছে জিডিপি, একটা হচ্ছে জিএনপি। আমরা সাধারণত এক বছরে হিসাব করি। তাহলে এক বছরে কোনো একটা দেশের মধ্যে, জিডিপিটা হচ্ছে কোনো একটা দেশের মধ্যে যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদিত হয়, সেটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে সেটাকে আমরা জিডিপি বলবো। ধরেন সহজ করে যদি বলি, এইটা বাংলাদেশ। এখন এই দেশে 2025 সালে যে পরিমাণ পণ্য উৎপাদন হবে বা যে পরিমাণ সেবা এখানে উৎপাদন হবে, এইটাকে যদি আমরা টাকার অঙ্কে কনভার্ট করি, টাকায় বিবেচনা করি, তাহলে যেই পরিমাণটা আসবে সেটাকে আমরা জিডিপি বলে থাকবো। তাহলে এটাকে আমরা বলবো জিডিপি। তার মানে এখানে দেশটা ইম্পর্টেন্ট, মানে এরিয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই ক্ষেত্রে ধরেন এইটাই বাংলাদেশ ছিল, আর এইটা হচ্ছে সারা বিশ্ব। এখন বাংলাদেশের অনেক নাগরিক এই পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই ছিটে আছে। ইউএসএ তে আছে, যাদেরকে আমরা হচ্ছে প্রবাসী বলে থাকি। তারপর হচ্ছে সৌদি আরবিয়াতে আছে, কিংডম অফ সৌদি আরবিয়া। ইউকে তে আছে, তার অনেক দেশেই তো আছে। তো পৃথিবীতে বিভিন্ন দেশে বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী আছে, ধরেন এই 1 কোটি মানুষ। তো যখন আমরা জিডিপি কাউন্ট করছিলাম, তখন কিন্তু এই 1 কোটি মানুষকে আমরা বাদ দিয়ে দিছিলাম। শুধুমাত্র আমার এই এরিয়ার মধ্যে, বাংলাদেশের বর্তমান এরিয়ার মধ্যে যে লোকগুলো আছে, তাদের যে পণ্য এবং সেবা উৎপাদন, এটাকে ধরতেছি। তার মানে এই এরিয়ায় যদি বাংলাদেশি কোনো নাগরিক থাকে, প্লাস যদি ফরেন কোনো নাগরিক থাকে, সবাইকে আমরা ধরবো জিডিপিতে। এখানে শুধুমাত্র আমার এরিয়ায় যদি কোনো পণ্য উৎপাদিত হয়, আমি সবাইকে ধরবো। চিন্তা করবো না সে বাংলাদেশি নাকি সে বিদেশি। কিন্তু যখন আমি এই যে জিএনপি চিন্তা করব, তখন তো যেহেতু ন্যাশনাল, জাতীয়তাটা আগে আসবে, যে সে কোন দেশের নাগরিক সেইটা প্রাধান্য পাবে। তখন হবে কি, যে এই এরিয়ার মধ্যে যারা শুধুমাত্র বাংলাদেশের ছিল, তাদেরকে আমরা কাউন্ট করব। আর সারা পৃথিবীতে যারা বাংলাদেশের ছিল, তাদেরকে আমরা কাউন্ট করব। তাহলে ফরেনদেরকে আমরা বাদ দিয়ে দিব। তার মানে আমরা বলতে পারি, জিডিপি যখন আমরা হিসাব করব, তখন বিডি প্লাস ফরেন, সকল নাগরিককে হিসাব করব, আমাদের দেশের সীমানায় যারাই অবস্থান করবে। এখানে দেশের সীমানাটা ইম্পর্টেন্ট। আর যখন জিএনপি আমরা আলোচনা করব, তখন আমরা শুধুমাত্র বিডি নাগরিক যারা, বাংলাদেশের যারা জাতীয়, বাংলাদেশি জাতীয়তার যারা, তাদেরকে হিসাব করব আর কি। তাইলে এখানে শুধু বাংলাদেশি নাগরিক হিসাব করব। এই নাগরিক দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। তাইলে তখন আমার দেশের যে বিদেশিরা থাকবে, তাদের উৎপাদিত যে পণ্য সেবা, এগুলো বাদ যাবে। তাইলে এখন যদি বলা হয়, কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু সবাই চ্যাট বক্সে কমেন্ট করবেন। প্রবাসী আয়টা আমরা কিসে হিসাব করব, জিডিপির মধ্যে হিসাব করব নাকি জিএনপির মধ্যে হিসাব করব? একটু সবাই চ্যাট বক্সে লেখেন তো। জিএনপির হিসাব করব, তার মানে ন্যাশনালিটি আমরা বিচার বিবেচনা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, কাউসার তাহমিদ, জিএনপি তে হিসাব করব, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাইলে আমরা এটা বুঝতে পারছি। তো এখন যেহেতু বাংলাদেশের, বললাম 1 কোটির থেকেও বেশি মানুষ বিদেশে বসবাস করে, এই কারণে সবসময় দেখা যায় যে জিডিপির থেকে বাংলাদেশের জিএনপির আকারটা বড় হয়। তার কারণ আমাদের একটা সিংহভাগ মানুষ বিদেশ থেকে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, এবং এইটার উপর বাংলাদেশের অর্থনীতি টিকে আছে।
আর একটা ব্যাপার যেটা, বাংলাদেশ যেহেতু আসলে তৃতীয় বিশ্বের দেশ, এই কারণে এখানে খুব বেশি বিদেশি বিনিয়োগ নাই, যেটা আমেরিকার ক্ষেত্রে আছে। আমেরিকার ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর অনেক দেশ থেকে যাইয়া সেই দেশে হচ্ছে তারা এই পণ্য উৎপাদন করতেছে বা বিভিন্ন কোম্পানি আছে। তো এই ক্ষেত্রে আমাদের জিডিপির থেকে আমাদের জিএনপিটা বেশি হয়। আচ্ছা, তাহলে এইটা দুইটা চলে গেল। এখন আসেন আমরা হচ্ছে আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে জাতীয় আয়। ইংরেজিতে বলা যায় ন্যাশনাল ইনকাম। আর একটা হচ্ছে আপনার মাথা পিছু জিডিপি। আচ্ছা, এখন আমাদের যে জিএনপি ছিল, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এই গ্রোস গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এইটাকে যদি আমরা এখন ইনকামে নিতে চাই, মানে হচ্ছে জিএনআই তে নিতে চাই, গ্রোস ন্যাশনাল ইনকামে নিতে চাই, তাইলে একটা জিনিস এখান থেকে বাদ দিতে হবে জিএনপি থেকে। সেই যে ব্যাপারটা বাদ যাবে সেটাকে বলা হয় অবচয় খরচ, বা ইংরেজি বলে ডেপ্রিসিয়েশন। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা হচ্ছে ধরেন একটা, বাংলাদেশ যদি একটা শিল্প কারখানা হয় সাপোজ, তো এই শিল্প কারখানায় ধরেন 100টা মানে মেশিন আছে। এই মেশিনগুলা এই বছর যদি কেনা হয় তাহলে এই বছর বেশ ভালো সার্ভিস দিবে। কিন্তু যত দিন যাবে এই মেশিনগুলার প্রোডাক্টিভিটি রেট বা তার যে হচ্ছে স্মুথনেস, এটা কমতে থাকবে। সে 5 বছর পরে হচ্ছে আমাকে যেই রিটার্নটা দিবে সেটা হচ্ছে বর্তমানে থেকে কমতে থাকবে। তাহলে এইভাবে যত দিন যাবে তত এই মেশিনগুলোর কার্যকারিতা কমতে থাকবে। এই যে কার্যকারিতা কমা, এটাকে বলা হয় অবচয়। তো আমি যখন এই জিএনপি পাইছিলাম, এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর, কিন্তু সেই জিএনপি হিসাব করতে যাই সেখান থেকে যখন আমার এই অবচয় জনিত খরচ, অর্থাৎ প্রতি বছর আমার যে টুলস গুলা লাগতেছে জিএনপি উৎপাদন করতে, সেইগুলার অবচয় খরচটা যদি বাদ দেই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে গ্রোস ন্যাশনাল ইনকাম বা মোট জাতীয় আয়। বোঝা গেছে কিনা? মোট জাতীয় উৎপাদন থেকে অবচয়জনিত যে খরচটা সেটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মোট জাতীয় আয়। এই মোট জাতীয় আয় ধরেন সাপোজ 100 টাকা, বাংলাদেশের মোট জাতীয় আয় 100 টাকা। এখন বাংলাদেশের জনগণ আছে 10 জন। তাইলে মোট যে আয়টা হয়েছিল সেটাকে আমি বাংলাদেশের মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করি, যেটা পাবো সেইটা হচ্ছে জাতীয় মাথাপিছু আয়। ও, জাতীয় আয়টা তো লিখছি, যাক, জাতীয় আয়টা লিখছি। আর এরপরে এটাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তাইলে জাতীয় মাথাপিছু আয় পাবো। মাথাপিছু আয়, এটা তো বোঝা গেছে। এরপরে আরেকটা ছিল না, জিডিপি। আচ্ছা, জিডিপি মানে হচ্ছে একটা দেশের মধ্যে যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, এইটাকে যদি আবার দেশের জনসংখ্যা যা আছে তাই দিয়ে ভাগ করি, জনসংখ্যা মানে দেশে যারা আছে দেশি বিদেশি সবাই, তাইলে যেটা পাবো সেটাকে আমরা বলবো মাথাপিছু জিডিপি। মাথাপিছু জিডিপি। আচ্ছা, তাইলে মাথাপিছু জিডিপি মানে মানে সবার মধ্যে যেটা পড়তেছে আর কি। তো এই কারণে দেখা যায় যে দেখবেন যখন পড়তে যাবেন তখন খুব ভালো লাগবে আর কি, যে বাংলাদেশের জাতীয় আয় এত, মাথাপিছু আয় এত। তো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের এই যে মাথাপিছু আয় হয়ে যায় 2.5 লক্ষ টাকা, বা 2600 2700 2800 পর্যন্ত মার্কিন ডলারে চলে যায়। অথচ আমরা আমাদের মধ্যে যারা স্টুডেন্ট আছি, যারা হচ্ছে বেকার স্টুডেন্ট আছি, ঠিক আছে, বা পড়াশোনা যারা করছি, তাদের তো আয় খুবই লিমিটেড। তাইলে এইটা আয়টা কিভাবে আমার মাথায় আইনা ফেললো আর কি। তো এটা হচ্ছে একটা পশ্চিমা বিশ্বের একটা মানে কৌশলী বুদ্ধি আর কি। ধরেন ওদের দেশে তো হচ্ছে, বা বাংলাদেশেও বলা হয় যে 100% যে লোক, এর মধ্যে 2 বা 3% লোকের কাছে মানে সম্পদের 80 বা 90% জমা আছে। তো এইটা যদি প্রকাশ করে তাইলে তো বাকি যে জনগণ আছে অর্থাৎ 97% তারা তো খেইপা যাবে, তারা তো বিপ্লব করে ফেলবে। এই জন্য দেখায় আর কি যে এই মোট যে আয় এটাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জিডিপি, মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে বুঝলেন কিনা, আমরা যেটাকে পাইছিলাম জিডিপি বা জিএনপি, ওইটাকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি যেটা পাবো সেটা হয়ে যাবে মাথাপিছু বা পার ক্যাপিটা। তাহলে এই জাতীয় মাথাপিছু আয়কে আরেকটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়, পার ক্যাপিটা ইনকাম। এটাও পরীক্ষায় থাকতে পারে ইংরেজিতে, পার ক্যাপিটা ইনকাম কত।
তাহলে এইগুলো হচ্ছে সাম্প্রতিক আর কি, প্রতি বছরই চেঞ্জ হবে। এই যে জাতীয় আয় বা মাথাপিছু আয়, এই জন্যই বলছিলাম জাতীয় আয়টা বেশি, জাতীয় মাথাপিছু আয়টা মাথাপিছু জিডিপি থেকে বেশি, কারণ আমাদের একটা হিউজ সংখ্যা, জনসংখ্যা বাইরের দেশে কাজ করে থাকে আর কি। তাহলে এই কনসেপ্ট দুইটা বুঝলেন কিনা? একটু এক দুজন কমেন্ট করে একটু বলেন, একটু বুঝলেন কিনা মাথাপিছু জিডিপি এবং মাথাপিছু জাতীয় আয় বা পার ক্যাপিটা ইনকাম? আচ্ছা, আমিনুল, সোনিয়া বুঝছেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমাদের কি থাকলো? জাতীয় আয় তাহলে আমরা বুঝলাম, জিএনআইটাও বুঝলাম। এখন হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেট হচ্ছে প্রবৃদ্ধি আমরা যেটাকে বলি। তো প্রবৃদ্ধি তো আমরা বুঝি, ধরেন গত বছরে আমার যে অর্থনীতি ছিল তার থেকে এই বছর অর্থনীতি কতটা এক্সপ্যান্ড করলো, কতটা বাড়লো, কতটা বৃদ্ধি পেলো, সেটাকে আমরা গ্রোথ রেট বলে থাকি। এটা পার্সেন্টেজ হিসাব করি, 2% হইতে পারে, 5% হইতে পারে, এইভাবে গ্রোথ রেটটা আমরা হিসাব করে থাকি। আর হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন নিয়ে একটু আলোচনা করি। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, তো মুদ্রা স্ফীতি মানে বেড়ে যাওয়া, মানে বাজারে যখন মুদ্রার সংখ্যা বেড়ে যায় বা টাকার পরিমাণ বেড়ে যায় তখন কি হয়? সবার হাতে টাকা থাকে, সবাই বড়লোক হয়ে যায়। তো সবাই বড়লোক হয়ে গেলে কি হয়? সাধারণত জিনিসপত্রের দাম বেড়ে যায়। জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, এই ব্যাপারটাকে ইনফ্লেশন বলা হয়। অর্থাৎ বাজারে মুদ্রার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সাধারণত জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় কি হয়? সমস্যাটা দরিদ্র জনগোষ্ঠী যারা, তাদের জীবনমান একেবারেই খারাপ হয়ে যায়। যেমনটা বলা হচ্ছে, এই বিগত 2-3 বছর ধরে বাংলাদেশে মুদ্রাস্ফীতি লেভেলটা চলে গেছিল 10%-এর উপর। আওয়ামী লীগ আমলে তারা সঠিক রেশিওটা প্রকাশ করতো না, তবে এই শেষ দিকে আইসা প্রকাশ করতেছিল, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা যাচ্ছে 9.7 থেকে শুরু করে 10ও ছাড়াই গেছিল। তবে বাস্তব অবস্থা মনে হয় আরো একটু বেশি আর কি। তার মানে এই যে 10% হারে মুদ্রাস্ফীতি হচ্ছে, তার মানে কি, যারা হচ্ছে মানে মুদ্রার পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং ফলে কি হয়েছে? জিনিসপত্রের দাম বৃদ্ধি পাইছে। এই কারণে হচ্ছে কি মিজান নিতে পারে রাষ্ট্র, কি ধরনের ব্যবস্থা নিতে পারে? রাষ্ট্র দুইটা ব্যবস্থা নিতে পারে। একটা হচ্ছে সে তার মুদ্রানীতি দিয়ে ব্যবস্থা নিতে পারে, অথবা তার হচ্ছে রাজস্ব নীতি দিয়ে ব্যবস্থা নিতে পারে। রাজস্ব নীতি দিয়ে ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, তো রাজস্ব নীতি মানে হচ্ছে সরকার তার ব্যয় কমাই দিতে পারে। সরকার ব্যয় কমাই দিলে কি হবে? মানুষজনের কাছে টাকা আর থাকবে না, বুঝছেন? মানুষজনকে টাকা কম দিবে। আর মুদ্রানীতি দিয়া ব্যাংক কি করতে পারে? বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি এইগুলা হচ্ছে কন্ট্রোল করে। মুদ্রানীতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কি করে? তার হচ্ছে সুদের হার বাড়াইয়ে দেয় আর কি। তো সুদের হার বাড়াই দিলে ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের থেকে আর লোন নেয় না। লোন না নিলে বাংলা ব্যাংকগুলোর কাছ থেকে তারল্য সংকট হয়, টাকা পয়সা কমে যায়। তো ব্যাংকের কাছে টাকা পয়সা কমে গেলে কি করবে? ব্যবসায়ীরাও লোন নিবে না, কারণ লোন নিলে আগে দেখা যায় তো 5% ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, এখন 10% বা 12% ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। তাহলে কি হচ্ছে? আলটিমেটলি মানুষজনের কাছে টাকা থাকতেছে না। তাহলে একদিকে সরকার তার খরচ কমাই দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক কি করতেছে? সকল টাকা নিয়ে তার ভল্টে রাইখা দিতেছে, যে তুমি টাকা নিতে চাইলে, সুদে নিতে চাইলে তোমাকে বেশি ইন্টারেস্ট রেট দিতে হবে। তো এটা কেউ এই রিস্ক নিতে চায় না। আলটিমেটলি হচ্ছে বাজারে মুদ্রার যে চাহিদা বৃদ্ধি পাইছিল এটা কমে যায়। বাজারে মুদ্রা যখন কমে যায় তখন স্বাভাবিক অবস্থা হয়ে যায়, জিনিসপত্রের দামও আস্তে আস্তে কমে যেতে থাকে। যেমনটা বর্তমানে বাংলাদেশ ব্যাংক করতেছে, তারা হচ্ছে মুদ্রানীতির মাধ্যমে, এটাকে বলে সংকোচনমূলক মুদ্রানীতি আর কি, তারা হচ্ছে মুদ্রানীতিকে সংকুচিত করে ফেলছে, ইন্টারেস্ট রেট বাড়াই দিছে। যে কারণে এখন ওই যে দেখা যাচ্ছে বাজারে টাকা পয়সা খুব বেশি নাই, তারল্য সংকট হচ্ছে, ইনভেস্ট করতেছে না ব্যবসায়ীরা, ব্যাংক থেকে লোন নিচ্ছে না, ফলে কি হচ্ছে? আস্তে আস্তে মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে। যেমনটা বলছিলাম যে 10%-এর বেশি হয়ে গেছিল, এখন এটা কমতে কমতে অলমোস্ট 9.3, 9.2 এরকম একটা অবস্থায় চলে যাচ্ছে আর কি। আচ্ছা, তাইলে আমরা ইনফ্লেশনটা বুঝলাম। এরপরে আমরা আলোচনা করতে পারি ডিভ্যালুয়েশন। ডিভ্যালুয়েশন এর বাংলা হচ্ছে অবমূল্যায়ন। কিসের অবমূল্যায়ন? মুদ্রার অবমূল্যায়ন। তো এইটা হচ্ছে রাষ্ট্র ইচ্ছা করে করে থাকে। ইচ্ছা করে কি করে? মুদ্রার মান কমাই দেয়। রাষ্ট্র ইচ্ছা করে মুদ্রার মান কমিয়ে দেয়। কেন কমায়? কমানোর কারণ হচ্ছে তার রপ্তানি সে বাড়াইতে চায়। এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ব্যাংক পরীক্ষা আসছে, এখন পর্যন্ত বিসিএস আসে নাই। রপ্তানি আয় বাড়াতে চায়। আর রপ্তানি বাড়াইলে সে আমদানি কমাইতে চায়, আমদানি হ্রাস করতে চায়।
তো পৃথিবীতে বলেন তো এরকম একটা দেশ যে তার রপ্তানি সবসময় বাড়াইতে চায় আর আমদানি কমাইতে চায়, এরকম একটা দেশ আছে, দেশটা হচ্ছে চায়না। চায়নাকে বলা হয় পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব, বা পৃথিবীর যে অর্থনীতি সেটার প্রাণ শক্তি হচ্ছে চায়না। তো তাকে বলা হয় যেহেতু ম্যানুফ্যাকচারিং হাব, পৃথিবীর সকল কিছুই উৎপন্ন হয় চায়নায়। তার মানে সেই চায়নায় উৎপাদন হয়ে সেগুলো সারা পৃথিবীতে ছড়াই ছিটিয়ে যায়। ইভেন একটা প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে আপনার দামি কি বলবেন, যে ফ্রিজ থেকে শুরু করে যে মাইক্রোচিপ কেন্দ্রিক যে অটোমোবাইল খাত আছে, সবকিছুই হচ্ছে চায়নায় উৎপাদন হয়। এই জন্য চায়না চায় কি, যে তার রপ্তানি আয় বাড়ুক, আর সে বাইরে থেকে কিছুই আমদানি করতে চায় না, তার আমদানি হ্রাস করতে চায়। এইভাবে সে তার অর্থনীতিকে আরো এক্সপ্যান্ড করতে চায়। এই জন্য সে যে পলিসিটা নিছে, তাদের তো ইঞ্জিনিয়ারিং খাতটা খুবই শক্তিশালী, তারা যে পরিমাণ ক্রিয়েটিভ, এই জন্য তাদের প্রোডাক্ট তো বেশি চলেই। এর পাশাপাশি তারা কৃত্রিমভাবে তাদের মুদ্রার মান কমাই দেখায়। তাদের যে মুদ্রা ইউয়ান, যেটাকে আরেকটা নাম বলা হয় রেনমিনবি, এই মুদ্রা তারা মান কমাই দেখায় কিসের সাপেক্ষে, ডলারের সাপেক্ষে। যেহেতু বিশ্বের মানে বাণিজ্যের কার্যকরী মুদ্রা হচ্ছে ডলার, তো ডলারের বিপরীতে তারা সব সময় তাদের ইউয়ানের মান কমাই দেখায়। কমাই দেখালে কি হয়, যে ধরেন সারা পৃথিবীর মানুষ, ধরেন আগে 1 ডলারে, ধরেন সাপোজ 1 ডলারে সে হচ্ছে 10 ইউয়ানের জিনিস কিনতে পারতো। এখন যখন ইওনের মান কমে গেছে, তখন সে হচ্ছে কমে কতটুকু গেছে, 1 ডলার সমান 15 ইউয়ান হয়ে গেছে। তাইলে সে আরো বেশি প্রোডাক্ট কিনবে। দেখতেছে আগে 1 ডলারে আমি 10 ইউয়ান পাইতাম, পণ্য পাইতাম, এখন 1 ডলারে আমি 15 ইউয়ানের পণ্য পাচ্ছি। তাহলে ঠিক আছে, আরো বাড়াই দাও কেনা। পৃথিবীর অন্যান্য দেশ থেকে না কিনা, সব জিনিস চায়না থেকে কিনো। তাহলে কি হবে, চায়নার রপ্তানি বাড়তে থাকবে। আর ইন দা সেম টাইম ওরা হচ্ছে যখন বাইরে থেকে আমদানি করতে যাবে, তাহলে আগে 1 ডলারে পণ্য আমদানি করতে ওদের 10 ইউয়ান খরচ করা লাগতো, আর এখন ওদের হচ্ছে 15 ইউয়ান খরচ করতে হবে। তাহলে এই জন্য ওরা আর আমদানি করতে চাইবে না। তার মানে এই জন্য রপ্তানি আয় বৃদ্ধি পায়, আমদানি আয় হ্রাস পায়। তো এইভাবে হচ্ছে মানে রপ্তানি প্রণোদনা দেওয়ার জন্য অনেক দেশ অবমূল্যায়ন করে থাকে, বাংলাদেশও মাঝে মধ্যে খুব কম পরিমাণে করে থাকে। তো প্রশ্ন হইতে পারে যে মুদ্রার অবমূল্যায়ন গুলা দেশগুলা কেন করে। এটার একটা খুবই হট টপিক। কেন করে? রপ্তানি আয় বাড়াতে চায় এবং আমদানি হ্রাস করতে চায়। তার মানে এই, আবার প্রশ্ন হইতে পারে বাংলাদেশ সরকার অবমূল্যায়ন করবে কেন? তাইলে হচ্ছে রপ্তানি যারা করে তাদেরকে হচ্ছে একটা প্রণোদনা দেওয়ার জন্য। বুঝতে পারছেন? তো একটা এই বিগত করোনার পরবর্তীতে ডলারের দাম বেড়ে গেছে। আগে 19 সালের দিকে, 19-20 সালের দিকে 1 ডলারে 80 টাকা, 78 টাকা এরকম ছিল। এখন 120 টাকা পর্যন্ত চলে গেছিল। স্টেবল রেট হচ্ছে 112-র কাছাকাছি 1 ডলারে। তো দেখেন, অলমোস্ট এইটা কিন্তু বাংলাদেশ অবমূল্যায়ন করে নাই, বা ডলারের সাপেক্ষে বাংলাদেশের মুদ্রা মানে প্রাকৃতিকভাবেই, ন্যাচারালি হচ্ছে মানে হ্রাস পাইছে দেখা রপ্তানিকারকরা কিন্তু একটা প্রণোদনা পাইছে। এখন কিন্তু বাংলাদেশের রপ্তানিকারকরা বেশ ভালো একটা অবস্থানে আছে। যদিও তাদেরকে আবার পণ্য আমদানি করতে হয়, তারপরেও তারা এখন কিন্তু বেশ টাকা পয়সা আগের থেকে ভালো পাচ্ছে এই কারণে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ডিভ্যালুয়েশনটা বুঝলাম। আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা, আপনাদের সম্ভবত নামাজ আছে। 8টায় কি ব্রেক দিব? একটু আগেই আমাকে জানান আর কি। ব্রেকটা কয়টায় দিব নামাজের জন্য? যদি আপনারা জামাতে যাইতে চান, নামাজটা কয়টায় ব্রেক দিব? আর যদি ইমার্জেন্সি না থাকে তাহলে আমরা পড়াচ্ছি, মাঝখানে একবার ব্রেক দিলেই তো হবে। আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না, তার মানে হচ্ছে আমরা একটু মনে হয় স্মুথলি যাইতে পারি আর কি। 8টা 45-এ। ওকে, 8টা 45 মিনিট তো দেরি আছে, ঠিক আছে। আচ্ছা, চাইলে আমরা রিল্যাক্সে আগাচ্ছি, মাঝখানে ব্রেক দিয়ে দিলেই হবে আর কি। ঠিক আছে, তাহলে দুইজন কমেন্ট করছেন, আমি কমেন্টের উত্তর একটু পরে দেই, এটা বুঝানো শেষ করি আগে। তাহলে ডিভ্যালুয়েশনটা বোঝা গেল যে মুদ্রা অবমূল্যায়ন করে। তো ডোনাল্ড ট্রাম্প বারবার হচ্ছে এই চীনকে উদ্দেশ্য করে বলে যে চীন হচ্ছে আন্তর্জাতিক যে বাণিজ্য সেটা ম্যানিপুলেট করতেছে। তার কারণ সে নিজে ইচ্ছে করে তার যে ইউএনের মান কমাই দেখাচ্ছে, ফলে সে তার রপ্তানি বাড়াইতে চায়। এই জন্য হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ট্রাম্প হচ্ছে থ্রেট দিছে যে আপনারা চীনের পক্ষে কাজ করতেছেন, এই ইত্যাদি ইত্যাদি। দেখছেন আপনারা যে এই জন্য আমেরিকা কি করছে, সে হচ্ছে ট্যারিফ বাড়াই দিয়েছে, যে বিশ্বের আহ, বিভিন্ন দেশ থেকে যে প্রোডাক্ট গুলো যায় আমেরিকায়, সেগুলোর উপরে সে হচ্ছে ট্যারিফ আরোপ করছে, যেটাকে বলা হচ্ছে সে রেসিপ্রোকাল ট্যারিফ।
তো সেইটা হচ্ছে বাংলাদেশের উপরেও চাপাইছে। তার কারণ হচ্ছে ওই যে চীন, সে তো চীনকে সরাসরি কিছু বলতে পারে না, এই জন্য চীন থেকে সবাই প্রোডাক্ট নেয়, কাঁচামাল নেয়। কাঁচামাল নিয়ে তারপর সে ওটাকে কিছু মূল্য সংযোজন করে, ওইটাকে হচ্ছে অ্যাড করে আমেরিকায় আবার হচ্ছে মানে রপ্তানি করে। তার মানে ব্যাপারটা এমন, এটা হচ্ছে ধরেন চায়না, এটা হচ্ছে ইউএসএ, এই হচ্ছে পৃথিবীর বাকি দেশ। এই চায়না থেকে কাঁচামাল আমদানি করে সবাই, কাঁচামাল আমদানি করে ওটাই কিছু মাল মশলা যুক্ত করে এটা আবার ইউএসএ তে মানে রপ্তানি করে আর কি। তাহলে এটা বাংলাদেশ বা আদার্স দেশগুলা। এখন ইউএসএ চাচ্ছে যে সরাসরি বলবে যে চায়না থেকে তুমি কাঁচামাল আমদানি করতে পারবে না। তার কারণ তুমি যদি চায়না থেকে কাঁচামাল আমদানি করো, তাহলে ওইটা তুমি আমার দেশে বিক্রি করতেছো, তার মানে পক্ষান্তরে চায়নার ইকোনমি আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই কারণে ইউএসএ সরাসরি চায়নার পণ্যে 20%, 25% এরকম, বা এক সময় 250% পর্যন্ত ট্যাক্স আরোপ করছিল। তার মানে চায়না তো সরাসরি ইউএসএ তে পণ্য বিক্রি করতে পারতেছে না, তখন চায়না এই কাঁচামালগুলা বাকি বিশ্বকে এরকম হচ্ছে সে দেয় আর কি। সেই পণ্যগুলো আবার ইউএসএ তে যায়। তার মানে পক্ষান্তরে দেখা যাচ্ছে চায়নার ইকোনমিকে ইউএসএ থামাই রাখতে পারতেছে না। এই কারণে ট্রাম্প ক্ষমতায় আইসা এই লাস্ট 2 মাসে সে কি করছে, বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশ আছে তারা ইয়া করছে যে একটা ইয়া আছে, রুলস অফ অরিজিন, যে ধরেন বাংলাদেশ ইউএসএ তে পোশাক রপ্তানি করতেছে, এই রপ্তানিকৃত পোশাক, এটা কাঁচামাল, অরিজিনটা কোথায় ছিল, এটা চায়না থেকে আসছে নাকি অন্য কোনো দেশ থেকে আসছে, এর ভিত্তিতে সে হচ্ছে সুযোগ সুবিধা দিবে। তো রুলস অফ অরিজিনে দেখা যাচ্ছে 20% বা 30%-এর বেশি যদি প্রোডাক্ট চায়না থেকে আসে, তাহলে তারা হচ্ছে সেই সুবিধা দিবে না। তো এইভাবে হচ্ছে যত দেশ চায়নামুখী ছিল তাদের উপরে বেশি বেশি ট্যাক্স আরোপ করা হয়েছে। তো এটা হচ্ছে মানে ইউএস এর মূল উদ্দেশ্য ছিল যে তারা যে ট্যারিফ আরোপ করছে, সেটা সে বলছে যে আসলে যে ইউএস এর সাথে ওই দেশগুলোর বাণিজ্য ঘাটতি আছে। বাট ব্যাপারটা কিন্তু সেইটা না। মানে হাজার মানে শত বছর ধরে বাংলাদেশের সাথে ইউএস এর বাণিজ্য ঘাটতি আছে, সেটা বাংলাদেশের পক্ষে ছিল, এতদিন তো করে নাই। কেন করছে? কারণ সে কোনোভাবেই চায়নাকে টেক্কা দিতে পারতেছে না, এই কারণে এই দেশগুলাকে থাপ্পড় মাইরা চায়নাকে সে শিক্ষা দিতে চায়। তো যাই হোক, ডিভ্যালুয়েশনটা পড়লাম। এখন হচ্ছে এনএনপি, এনএনপিটা খুব বেশি পার্থক্য না বা গুরুত্বপূর্ণ না। এনএনপিটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা গ্রোস যেটা পড়ছিলাম, এটার সাথে এর একটু সূক্ষ্ম পার্থক্য আছে। গ্রোস মানে হচ্ছে মোট, মানে আমার মোট কত পণ্য বা সেবা উৎপাদন হচ্ছে, আর সেখান থেকে আমার কিছু হচ্ছে অপচয় হয়। অপচয় মিন্স ধরেন আমার হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করতে যে মেশিনগুলো আমি ব্যবহার করি, সেই মেশিনগুলো হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে। আবার হচ্ছে এই মেশিনগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে, তখন কি হবে, আমার এই মেশিনগুলা তো আবার নতুন করে কিনতে হবে, সেক্ষেত্রে খরচ হয় না। এইভাবে যে অপচয়জনিত খরচ যেটা হয় আর কি, মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই খরচ আমাকে বাদ দিতে হবে। তার মানে নেট যেই আমার পণ্য উৎপাদনটা থাকে সেটা আমি হিসাব করব। তাই মোট উৎপাদন থেকে আমি যখন আমার হচ্ছে এই মেশিনারি বাবদ যে লস হচ্ছে, সেই লসটা আমি বিয়োগ করতেছি, যেটা থাকতেছে সেটাই নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে। এবার পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে মাথা পিছু আয়, যেটা বলছিলাম। মাথা পিছু আয়কে ইংরেজি বলে পার ক্যাপিটা ইনকাম। মোট যে আয়টা থাকে, সেই মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পার ক্যাপিটা ইনকাম পাওয়া যায়। আর ডিপ্রেশন, ডিপ্রেশন এখানে হচ্ছে এটাকে বলা হয় মন্দা। আর গ্রেট ডিপ্রেশন যখন হয় সেটাকে বলা হয় মহামন্দা। তো মন্দা জিনিসটা হচ্ছে অর্থনীতির সাথে রিলেটেড এমন ভাবে, ধরেন কোন দেশের অর্থনীতি বাড়তেছে না। সাধারণত হয় কি, অর্থনীতি গত বছরের থেকে একটু পজিটিভ হয়, আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যখন অর্থনীতির গতি মন্থর হয়ে যায় এবং যখন অর্থনীতির আকার প্রিভিয়াস টাইমের সময়ে আরো কমে যায়, এই ব্যাপারটাকে ডিপ্রেশন বলা হয়। তো এটা কিভাবে ঘটে? ধরেন বাজারে যে প্রোডাক্ট গুলা বিক্রি হচ্ছিল, সেই প্রোডাক্টের পণ্যের দাম কমে যায়। প্রথমে পণ্যের দাম কমলো, দাম কমলে ব্যবসায়ী লস করতেছে। আগে সে যে জিনিস ধরেন 20% লাভে বিক্রি করতো, এখন তো সেই লাভ হচ্ছেই না, বরঞ্চ তার মানে খরচটা উঠাই নেওয়াই হচ্ছে টাফ হয়ে যাচ্ছে। তো এমন একটা অবস্থায় যখন দাম কমতেছে, তখন ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছে, তার লাভ কমতেছে। তো লাভ যখন কমবে, তখন সে তো হচ্ছে নতুন করে ইনভেস্ট করবে না, তার টাকাগুলা পুনরায় বিনিয়োগ করবে না। পুনরায় বিনিয়োগ না করলে কি হবে? বিনিয়োগ যখন সে বন্ধ করে দিবে, তখন বিনিয়োগ না করলে নতুন নতুন শিল্প স্থাপিত হবে না, তাইলে হচ্ছে বেকারত্ব বেড়ে যাবে, কারণ মানুষ তো চাকরি পাবে না, তো এবার বেকারত্ব বেড়ে যাবে।
তো মানুষ বেকার হয়ে গেলে কি হবে? আলটিমেটলি অর্থনীতি একেবারে সংকুচিত হয়ে যাবে। মানুষ বেকার হয়ে গেলে তার কাছে টাকা থাকবে না, সে আবার বাজারে যেয়ে প্রোডাক্ট কিনতে পারবে না। তার মানে আলটিমেটলি যখন জিনিসের দাম কমে যায়, ব্যবসায়ীর ক্ষতি হয়, সে বিনিয়োগ করে না, বিনিয়োগ না করলে নতুন শিল্প প্রতিষ্ঠান হয় না, শিল্প প্রতিষ্ঠান না হইলে মানুষ নতুন করে চাকরি পায় না। ফলে আলটিমেটলি সমাজে টাকা পয়সা হচ্ছে কমে যায় এবং জিনিসপত্র বা অর্থনীতি আকার কমে যায়। এই ব্যাপারটাকে বলা হয় ডিপ্রেশন বা মন্দা। তো পৃথিবীতে দুইটা উল্লেখযোগ্য মন্দা আছে। একটাকে বলা হচ্ছে মহামন্দা, যেটা হচ্ছিল 1929 সালে শুরু হয়েছে। আর একটা শুরু হয়েছে 2008 সালের দিকে, 7 বা 8 সালের দিকে আর কি। দুইটাই ঘটছে ইউএসএ তে। যেহেতু ইউএসএ বিশ্বের সব থেকে বড় অর্থনীতি, তো ইউএসএ এর যে পুঁজিবাজার আছে ওয়াল স্ট্রিট, এই ওয়াল স্ট্রিটে যখন পতন ঘটে তখন সারা পৃথিবীতে এই মন্দাটা ছড়ায়ে পড়ে। তো বলা হচ্ছিল যে করোনার পরেও হয়তো এরকম একটা মন্দা আসতে পারে, কিন্তু মানে ফরচুনেটলি এই মন্দাটা এখন পর্যন্ত আসে নাই, আমরা লাকি আর কি। তো 1929 সালে যে মন্দাটা হয়েছিল সেটা চলছিল প্রায় 10 বছর। এইটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ ছিল। এটাকে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা। 1929 থেকে 34 সাল পর্যন্ত একেবারে আমেরিকার অর্থনীতি 12টা বাইজা গেছিল আর কি। তো এই আমেরিকার অর্থনীতি পুনরায় আবার মানে পুনরুদ্ধার করার জন্য নতুন প্রেসিডেন্ট আসছিল ওদের, রুজভেল্ট। সেই রুজভেল্ট নিউ ডিল প্রোগ্রাম চালু করছিল। এই নিউ ডিলের অধীনেই প্রথম আমেরিকা হচ্ছে বেকার ভাতা, তারপর হচ্ছে বিভিন্ন যে বয়স্কদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, এটা দেওয়া শুরু হয় আর কি। মানে ওরা কল্যাণ অর্থনীতিতে প্রবেশ করে, মানে পুঁজিবাদী অর্থনীতি পাশ কাটিয়ে আর কি। আর 2008 সালে হচ্ছে ওয়াল স্ট্রিট এরকম একটা কোম্পানির পতন ঘটে, যে কারণে দেখা যায় ওই সময়ও একটা মন্দা হয়। তবে এটা এত বড় আকারে ছিল না, এই জন্য এটাকে শুধু ডিপ্রেশন বলা হয় বা মন্দা বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের এই টপিক গুলো মনে হয় শেষ হয়েছে। একটু দেখেন তো এইগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা। দুইজনে দুইটা প্রশ্ন করছেন, আমি উত্তরটা দিব। আচ্ছা, একজন আবার বলছেন 8টায় দিতে। তাহলে 8টায় দিতে হইলে, 8টা তো অলমোস্ট বেজে গেছে, 1 মিনিট আছে। আচ্ছা, তাইলে ব্রেক থাকুক, 10 মিনিটের ব্রেক থাকুক। আর এই টপিকগুলো একটু দেখেন, যদি প্রশ্ন থাকে আমরা ব্রেকের পরে আবার আলোচনা করব। 8টা 12তে স্টার্ট করব। 12তে 12 মিনিট দিব, আচ্ছা আসেন, 12 মিনিটই দিলাম। ব্রেক 8টা 12তে আমরা স্টার্ট করব। নামাজ পড়বেন, আর যারা একটু নাস্তা টাস্তা করবেন চা খাই নিতে পারেন, ফ্রেশ হয়ে নিতে পারেন।
আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে আসছেন? আমাদের ব্রেকের টাইম শেষ হয়ে গেছে। আসলে একটু জানাই দেন যে আসছি, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, রাফি আসছেন, আর বাকিরা দেখা যাচ্ছে যে আছেন সবাই। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না। আচ্ছা, তো মোটামুটি সবাই চলে আসছেন, আমরা শুরু করতেছি। আচ্ছা, বৃষ্টি মানসুরা আছেন, থ্যাংক ইউ, যত সময় চলে আসছেন। আমরা ক্লাসটা শুরু করার আগে ব্রেক হয়ে গেছে, খুব বেশি পড়তে পারি নাই, এখন আমাদের আগাইতে হবে আর কি। আচ্ছা, তাইলে সবগুলো আমি একটু পরে একটা স্লাইডে লিখি, দেখি আমাদের পরে কি আছে। জিএসপিএস। আচ্ছা, আমাদের প্রথমে ছিল জিএনপি, জিএনআই, এনএনআই। এখানে আমাদের ছিল জিডিপি, মাথা পিছু জিডিপি, মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। এছাড়া আমরা কি পড়ছিলাম? মুদ্রার অবমূল্যায়ন। এছাড়া পড়ছিলাম মুদ্রাস্ফীতি। এই তো এগুলো আমরা পড়ছি আর কি। তারপর হচ্ছে মন্দা। আচ্ছা, এখন এইগুলো আমি হচ্ছে একটা প্রশ্ন পাইছিলাম যে খুব সম্ভবত জিএন আইটা একজন বুঝেন নাই। আর বাকিগুলো কি সবার কাছে ক্লিয়ার কিনা, আমি 1 মিনিটে একটু সবগুলো আলোচনা করতেছি। দেখেন, জিএনপি হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। যেহেতু এখানে জাতীয়তার একটা ব্যাপার আছে, তার মানে হচ্ছে আপনার বাংলাদেশি লোকজন, বাংলাদেশি নাগরিক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যদি চাঁদেও থাকে তাহলে সে যদি ওখানে কোনো অর্থনীতির কাজকর্ম করে থাকে, তাহলে সেটা এখানে আমি ইনক্লুড করব। মানে সে বাংলাদেশি নাগরিক আমার এখানে এই প্রোডাক্ট যদি তৈরি করে, তাহলে সেটাকে আমি টাকায় কনভার্ট করলে সেটাকে আমরা জিএনপি বলবো। আচ্ছা, এখন জিএনআই, গ্রোস ন্যাশনাল ইনকাম। তো ধরেন এই যে আমি যে প্রোডাক্টগুলো তৈরি করতেছি, এগুলো তো আমার শিল্প কারখানায় তৈরি হচ্ছে। আমার মেশিন হচ্ছে যেগুলো আমি এই বছরে যে মেশিন দিয়ে তৈরি করতেছি, পরের বছর সেম মেশিন তো সেম প্রোডাকশন দিতে পারবে না আমাকে। ওর হচ্ছে কিছু সমস্যা হবে, মানে ওর প্রোডাক্টিভিটি রেট কিছু কমে যাবে। তাহলে এই যে জিএনপি যেটা হয়েছিল গ্রোসটা, এইখান থেকে যদি আমি মাইনাস করি, মানে জিডিপি জিএনপি মাইনাস দিয়ে আমি অবচয় খরচ, তাইলে যেটা থাকলো ওইটাকে আমি জিএনআই বা ন্যাশনাল ইনকাম বলে থাকি। জিএনআই বা শুধু এনআইও বলে থাকে, ন্যাশনাল ইনকাম। জিএনপি থেকে অবচয় খরচটা বাদ দিব। আর হচ্ছে এনএনআই মানে নেট। নেট কখন হবে? যখন ওই আমি বলছিলাম ক্ষয়ক্ষতি হবে, মেশিন নষ্ট হয়ে গেছে, বা হচ্ছে আমার কিছু লস হয়েছে, এই যে সিস্টেম লস গুলো হয়েছে, এইগুলো আমি বাদ দিব। তার মানে এখানে হবে জিএনপি মাইনাস হচ্ছে ক্ষয়ক্ষতি বা অপচয়, এটাকে বাদ দিব। তো এই এনএনআইটা সাধারণত ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট এই বেশি এই দুইটা, যেহেতু ওখানে ছিল এই জন্য লেখছি, নাইলে বলবেন আবার যে ভাইয়া পড়ে না এটা। তো আচ্ছা, এরপর ধরেন এই যে জিএনআইটা আসছে, তো জিএনআইটা যেটা আমি পাইছি, একটা টাকার অঙ্কে একটা মান পাইছি, ওইটাকে আমি হচ্ছে বাংলাদেশি যত লোক আছে সারা পৃথিবীতে, চাঁদে মহাশূন্যে যেখানেই আছে, ওইটাকে আমি ভাগ দিব। মোট টাকা ভাগ মোট বাংলাদেশি জনসংখ্যা, যেটা পাবো সেটা মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম। এই কটা আশা করি ক্লিয়ার। এখানে লিখে দিচ্ছি জনসংখ্যা, সরি আয় ভাগ বাংলাদেশি নাগরিক। ওকে, তাহলে এই কটা ক্লিয়ার আশা করি। এরপর আসেন জিডিপি তে। জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ডোমেস্টিক মানে দেশীয়, তার মানে এরিয়াটা ইম্পর্টেন্ট। এখানে বাংলাদেশের সীমানার মধ্যে, বাংলাদেশের সীমানায় যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটবে সবকিছু আমি হিসাব করব।
তো এখানে বাংলাদেশি লোকও থাকতে পারে, আমাদের বহিরাগত বাইরের লোকও থাকতে পারে, আবার এলিয়েনরাও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, আমার বাংলাদেশের সীমানাটা ইম্পর্ট্যান্ট। মাথাপিছু জিডিপি হচ্ছে আমার যেই প্রোডাক্ট গুলো উৎপাদন হচ্ছিল বাংলাদেশ এরিয়ার মধ্যে, ওইটাকে আমি বাংলাদেশের যত লোক সংখ্যা আছে, মানে বাংলাদেশের এরিয়ার মধ্যে যত লোক সংখ্যা বসবাস করে ওইটা দিয়ে ভাগ দিব। তার মানে এখানে আয় ভাগ এই এরিয়ার, বাংলাদেশের এরিয়ার জনসংখ্যা দিয়ে ভাগ দেব, যেটা আসবে সেটা হবে হচ্ছে মাথাপিছু জিডিপি। তো আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর যদি আসি অবমূল্যায়ন, এটা মুদ্রার অবমূল্যায়ন করা হয় কেন? রপ্তানি বাড়ানোর জন্য। এটা করে থাকে কে? চীন। রপ্তানি বাড়াতে মুদ্রার মান কমিয়ে দেখানো হয় কিসের সাপেক্ষে? ডলারের সাপেক্ষে। আচ্ছা, এরপর আসে মুদ্রাস্ফীতি, মানে মুদ্রার স্ফীতি ঘটে, মুদ্রার যোগান বেড়ে যায়, তার মানে মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সরবরাহ বেড়ে গেলে কি হয়? মানুষের কাছে টাকা আসে, সবাই খরচ করতে চায়। সবাই খরচ করলে কি হয়? জিনিসপত্রের দাম বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, মুদ্রা সরবরাহ বেড়ে যায়। এরপর আসে মন্দা বা ডিপ্রেশন। মন্দাটা যখন অতিরিক্ত চরম রূপ লাভ করে তখন সেটাকে মহামন্দা বলি। তাই মন্দা মানে হচ্ছে অর্থনীতি সংকুচিত হয়ে যায়, অর্থনীতি নেগেটিভ দিকে চলতে থাকে, অর্থনীতির সংকোচন, জিনিসপত্রের দাম কমে যায়, ব্যবসায়ীরা লসের সম্মুখীন হয়। ফলে কি হয়? নতুন বিনিয়োগ আসে না, বিনিয়োগ না আসলে কি হয়? বেকারত্ব তৈরি হয়। বেকারত্ব তৈরি হলে কি হয়? আলটিমেটলি টোটাল অর্থনীতিটা একটা মানে তোমার দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায়। তো এটাকে বলা হয় মন্দা বা ডিপ্রেশন। তাহলে এইগুলো এখন ক্লিয়ার কিনা বলেন তো একটু, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি এখান থেকে একটু আপনাদের জিজ্ঞেসও করবো, দেখি আপনারা বুঝলেন কিনা। যদি প্রশ্ন থাকে আগে আগে ভাগে করে রাখতে পারেন। একটু আমি 5 জনের একটু কমেন্ট চাই, বুঝছেন কিনা? র্যান্ডম 5 জন একটু কমেন্ট করেন। এইগুলো বুঝে থাকলে এরপর আমাদের খুব বেশি সামনে ব্যাপার নাই আর কি। আচ্ছা, মানসুরা, সুরাইয়া, সোনিয়া, রাফিয়া, 4 জন, আরেকজন আচ্ছা সুমাইয়া সুলতানা, সুমাইয়া, ও সুরাইয়া খাতুন একজন, সুমাইয়া সুলতান একজন। ওকে, 5 জনের কমেন্ট আমরা পেয়ে গেছি। থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছেন। এখন একটু সবাই কমেন্ট করবেন। ধরেন আমি প্রবাসী আয় হিসাব করব, প্রবাসী আয় হিসাব করতে গেলে আমি কি জিএনপি হিসাব করব নাকি জিডিপি হিসাব করব? একটু কমেন্টে লেখেন। জিএনপি হিসাব করব, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে ধরেন জিএনপির আকার বাংলাদেশের ক্ষেত্রে বড় হবে নাকি জিডিপির আকার বড় হবে? জিএনপির আকার বড় হবে, যেহেতু আমাদের 1 কোটির বেশি মানুষ বাইরের দেশে থাকে, আমাদের এরা রেমিটেন্স পাঠায়, এটার উপর আমরা অধিক নির্ভরশীল। আচ্ছা, তাইলে জিএনপির আকার বাংলাদেশের ক্ষেত্রে বড় হবে। ওকে, তাইলে পার ক্যাপিটা ইনকাম এই জিনিসটা, মানে মাথাপিছু আয়টা কোথা থেকে আসবে? কোনটাকে ভাগ দিব আমরা? হচ্ছে জিএনপি কে ভাগ দিব নাকি জিএনআই কে ভাগ দিব? বলেন তো। পার ক্যাপিটা ইনকাম যদি বের করতে চাই তাহলে আমরা ভাগ দিব তো জনসংখ্যা দিয়া, ভাগ কোনটাকে দিব? জিএনপি কে দিব নাকি জিএনআই কে দিব? এটাকে সংক্ষেপে শুধু এনআই ও বলা হয়, ন্যাশনাল ইনকামও বলা হয়। কোনটাকে ভাগ দিব বলেন? এনআই বা জিএনআই? ঠিক আছে, তাহলে এনআই ন্যাশনাল ইনকাম, এখান থেকে মনে রাখবেন যে জিএনআই কে ভাগ দিব বা এনআই কে ভাগ দিব। ওকে, তাহলে আপনারা তো সবই বুঝতে পারছেন। আচ্ছা, তাইলে বলেন তো গ্রেট ডিপ্রেশন হয়েছিল কবে? মহামন্দা হয়েছিল কত সালে? কোন বিশ্বযুদ্ধের আগে? 1929 সালে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসছে যে মহামন্দা বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে যেটা হয়েছিল, এবং বলা হয় যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কারণ ছিল মহামন্দা। তার কারণ টাকা পয়সা কমে গেছিল, বিশ্বের যে শক্তিশালী পুঁজিবাদী রাষ্ট্রগুলো তাদের যুদ্ধ করে সম্পদ কালেক্ট করতে হইতো আর কি। আর অনেক কারণ ছিল, এটাও একটা কারণ আর কি। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা সবকিছু মোটামুটি বুঝতে পারলাম, তো আমরা সামনে আগাই। আচ্ছা, জাতীয় আয় ব্যয়, তো এটা তো বললামই, ওই যে আয় যেটা আর ব্যয় যেটা, ব্যয় বাজেটে আমরা আরো পড়বো। জিএসপি, জিএসপি পূর্ণ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। প্রেফারেন্স মানে, প্রেফারেন্স মানে অগ্রাধিকার পাবে, তার মানে এটাকে বাংলায় বলা যায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। বাজার সুবিধা। আচ্ছা, কিরকম অগ্রাধিকার পাবে? তো গরিব যে দেশগুলো আছে, এই গরিব দেশগুলা বা উন্নয়নশীল দেশগুলা যখন অন্যান্য ধনী দেশগুলায় বাণিজ্য করতে যাবে বা বিক্রি করতে যাবে, তখন এদেরকে অগ্রাধিকার দিতে হবে। এইটাকে বলা হয় জিএসপি। তো এটা পূর্ণরূপ পরীক্ষা আসছে। জিএসপি পূর্ণরূপ কি? তাহলে জিএসপি মানে হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক, এখানে বাণিজ্য বলা হয়, বাজারও বলা যায় বা বাণিজ্য বলা হয়, বাণিজ্য সুবিধা পাবে আর কি। তো ধরেন ইউএস এর মার্কেট, ইউএসএ তো একটা ধনী দেশ,
এখন বাংলাদেশ, তারপর হচ্ছে গরিব দেশগুলো কি আছে, নেপাল আছে, ভুটান আছে, এই যে দেশগুলা, এই দেশগুলা হচ্ছে এই ইউএসএ তে পণ্য বিক্রি করবে। তো পণ্য বিক্রি করলে যেই দেশগুলা এই পণ্য পাঠাবে, ইউএসএ কি করবে, এই গরিব দেশগুলোকে কিছু সুযোগ সুবিধা দিবে। এই সুযোগ সুবিধাটা সাধারণত দিয়ে থাকে হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। একটা নীতিমালা করছে যে আমার যত সদস্য আছে সবাইকে এই গরিব দেশগুলোকে, মানে এলডিসি দেশগুলোকে, এলডিসি মিনস লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এলডিসি ভুক্ত দেশগুলোকে এটা দিতে হবে। তো দিতে হবে কিরকম, সাধারণত শুল্ক মুক্ত প্রবেশাধিকার দেয় ওদের দেশে। হচ্ছে যদি আপনি পণ্য বিক্রি করেন, তাইলে আপনার কাছ থেকে ট্যাক্স রাখবে না, শুল্ক মুক্ত বাজার সুবিধা বা বাণিজ্য সুবিধা আপনাকে দিবে। এটাকে বলা হচ্ছে জিএসপি। তো ইউএসএ বাংলাদেশকে জিএসপি দিছিল প্রথম 1975 সালে। 76 সালে 1 জানুয়ারি থেকে দিছিল। তো এইটা পরে সাসপেন্ড করে দেয় 2013 সালে, যখন রানা প্লাজা কলাপস করে। তখন হচ্ছে ওরা বলছিল বাংলাদেশের শ্রম মান ভালো না, শ্রমিকদের অধিকার নাই। এই অজুহাতে ওরা 2013 সালে এটা সাসপেন্ড করে দিছে। তাইলে ইউএসএ বাংলাদেশকে জিএসপি দিয়েছে হচ্ছে 1976 থেকে 2013 সাল পর্যন্ত। এর ফলে ইউএস এর মার্কেটে আমাদের যে পোশাক, আমাদের প্রধান রপ্তানি পণ্য, এই পোশাকটা বেশ ভালো একটা জায়গা করে নেয়। পরে 13 সালের পরে ওরা বেশ কিছু আমাদেরকে শর্ত দেয় যে শ্রম মানের উন্নয়ন ঘটাইতে হবে। তো আমরা সেই অনুযায়ী অনেক কিছু করছি। বাট ওরা আলটিমেটলি আমাদের হচ্ছে এই জিএসপি সুবিধাটা ফেরত দেয় নাই। এবং হচ্ছে ওরা আমাদের সাথে একটা চুক্তিও করে নিছিল। আহ, এই চুক্তির মাধ্যমে হচ্ছে বেশ কিছু সুবিধা আমাদের থেকে নিছে। বাট ওরা বেশ শর্তগুলো আমরা অনেকটাই করছি, বাট ওরা দেয় নাই। এবং আলটিমেটলি আমরা এলডিসি থেকে তো বের হয়ে যাচ্ছি 26 সালে, সামনের বছর। তো এলডিসি থেকে বের হয়ে গেলে তো আর এই সুবিধা দেওয়া হবে না। তবে কেউ কেউ এই সুবিধাটা এলডিসি থেকে বের হওয়ার পরও দেয়, এরকম একটা সংগঠন হচ্ছে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নেও আমরা অনেক পোশাক রপ্তানি করে থাকি। তো যখন আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট হয়ে যাব, তখন ইইউ আমাদেরকে যেটা দিবে সেটাকে বলা হবে জিএসপি প্লাস। জিএসপি প্লাস দিবে। তাইলে এই জন্য আবার কিছু শর্ত পূরণ করতে হবে। সম্ভবত 26টা আন্তর্জাতিক চুক্তি আছে এই শ্রম মান সম্পর্কিত, শ্রমিকদের অধিকার, শ্রম মান। এই 26টা আন্তর্জাতিক চুক্তি যেগুলো শ্রমিকের মর্যাদা, তারপর পরিবেশ, মানবাধিকার এইগুলোকে নিশ্চিত করে, এরকম 26টা চুক্তিতে বাংলাদেশকে স্বাক্ষর করতে হবে এবং এইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। তাইলে আমরা ইইউ সুবিধাটা, ইইউ থেকে জিএসপি সুবিধা পাবো। এলডিসি ব্যবসায় 3 বছর সময় এসেছে এলডিসি থেকে যাতে আর পরে উন্নীত হয়, হ্যাঁ। তবে আমরা সুবিধাটা কিন্তু 29 সাল পর্যন্ত পাবো, বুঝছেন। এই যে এই জিএসপি সুবিধাটা অটোমেটিক্যালি আমাদেরকে ওরা বলছে যে আপনারা গ্রাজুয়েট করলেও 29 সাল পর্যন্ত পাবেন। বাট বাংলাদেশ সরকার বলছে আরো 3 বছর চাই, আর ব্যবসায়ীরা বলছে এটা আরো পিছিয়ে দেন। মানে ব্যবসায়ীদের তো সুবিধা, কারণ শুল্কমুক্ত প্রবেশাধিকার করতে পারলে তো ওদের বাণিজ্যে লাভ হবে বেশি আর কি। তো আলটিমেটলি নর্মালি আমরা 26 সালে বের হইলেও একটা আমরা প্রস্তুতিকালীন সময় পাবো 2029 সাল পর্যন্ত। আর এরপর ওরা এটা বাড়াইতে চাইছে, তবে বাংলাদেশ সরকার আর চাচ্ছে না। সর্বশেষ বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিছে যে তারা 26 সালে গ্রাজুয়েট হবে আর কি। তবে ব্যবসায়ীরা এটা চাপের মুখে রাখছে, বলা যায় না যে কোনো সময় সরকার তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে পারে। আচ্ছা, তাইলে মোটামুটি এই জিএসপিটা আমরা বুঝলাম। তো জিএসপির উদ্দেশ্য কি? জিএসপির উদ্দেশ্য হচ্ছে এই যে এলডিসি ভুক্ত দেশগুলো আছে এদের অর্থনীতি খুবই খারাপ। তারা হচ্ছে রপ্তানি খুব একটা ভালো না, তাদের শিল্পগুলো একেবারেই দুর্বল, শিশু শিল্প বলা যায়। মানে প্রতিযোগিতায় সক্ষম না। তো এই যে তাদের রপ্তানি বাড়ানো, তাদের মানে শিল্পগুলোকে একটু উন্নত করা, তাদের হচ্ছে জীবনমানের সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য তারা হচ্ছে ডব্লিউটিও এই সুবিধাটা দেয় যে তোমরা হচ্ছে ধনী দেশগুলোয় বা মানে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে তোমরা রপ্তানি করো। রপ্তানি করলে তোমাদের আয় বাড়বে, তোমাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। তো এই এলডিসি থেকে মুক্ত করার জন্যই বেসিক্যালি জিএসপি সুবিধাটা প্রদান করা হয়। ওকে। আচ্ছা, এখন তাইলে ইউএস এর কথা যেহেতু আসলো, ইউএসএ 2013 সালের পর থেকে আমাদের যে পোশাকে বা আমরা যে পোশাক মানে যে পণ্যগুলো রপ্তানি করি, এগুলো আমাদের মানে ইয়া ছিল 15%। ট্যাক্স ছিল 15%। একটু আগেই বলছিলাম যে ইউএসএ সারা পৃথিবীর দেশগুলোকে বলছে যে আপনার সাথে আমার বাণিজ্যে ঘাটতি আছে, তাহলে কি করতে হবে, আপনারে ওই যে পণ্যে আমি ইয়া করব, ওই যে ট্যাক্স বসাবো, ট্যারিফ বসাবো আর কি। তো এই ট্যারিফটা বিভিন্ন দেশের উপরে বিভিন্নভাবে বসাইলো, বাংলাদেশের উপর বসাইলো 20%। ফলে এখন ইউএসএ তে আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাই, তাহলে আমাকে 35% ট্যারিফ প্রদান করতে হবে। আর অনেক দেশে ভারতের তো অনেক বাড়াইছে 50%, পরে আরো 25 করে দিছে আর কি। ওই যে রাশিয়া থেকে তেল কিনে কেন, এরপর আবার নরেন্দ্র মোদী আর উচ্চবাচ্য করছে, পর বলছে আরো বাড়াই দিলাম যাও। তো বাংলাদেশের উপর 20%, মোটামুটি বাংলাদেশ একটা ফেয়ার কম্পিটিশনে আছে। বাংলাদেশের প্রতিযোগী দেশগুলা ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, যারা হচ্ছে পোশাক রপ্তানি করে, এদের সাথে মোটামুটি একটা ফেয়ার কম্পিটিশনে আছে। তাহলে এখন বাংলাদেশ যে তৈরি পোশাক রপ্তানি করে বা ইউএসএ তে যদি মার্কেটে কোনো জিনিস বিক্রি করতে চায়, তাইলে 35% ট্যারিফ বা শুল্ক দিতে হবে।
আচ্ছা, তাহলে একটু আমাদের গেছে। এখন আমরা দেখি একটু অর্থ মন্ত্রণালয়। এখানে আমরা পড়বো উন্নয়ন পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক যে পরিকল্পনাগুলো আছে এইগুলা। তাহলে অর্থ মন্ত্রণালয়ে হচ্ছে বাংলাদেশের আর্থিক ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো অর্থ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় সেই মুজিবনগর সরকারের আমলেই। মুজিবনগর সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর ছিল প্রথম অর্থমন্ত্রী। পরবর্তীতে যখন শেখ মুজিবুর রহমান দেশে ফিরলো এবং তখন তো তাজউদ্দিন আহমেদকে হচ্ছে প্রধানমন্ত্রী পদ থেকে ইয়া করা লাগলো আর কি, কি বলে, পদটা ছাইড়া দেওয়া লাগলো। তখন তাজউদ্দিন হয়ে গেল দ্বিতীয় অর্থমন্ত্রী। শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়ে গেল, তাজউদ্দিন অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলো। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম বাজেট দেয়। প্রথম বাংলাদেশে বাজেট দেওয়া হয় 1972 সালের 30 জুন। 30 জুন বাজেট পাশ হইলো, যেটা ইমপ্লিমেন্ট হবে 72 সালে 1 জুলাই থেকে, অর্থ বছরের প্রথম দিন। তো এই প্রথম বাজেট দেওয়া হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এরপর সে 75 সাল পর্যন্ত, 74 সাল পর্যন্ত সে অর্থমন্ত্রী ছিল, কয়েকটা বাজেট সে দেয়। তাইলে এই হচ্ছে অবস্থা তাজউদ্দিন আহমেদ। আর বর্তমানে যে অর্থমন্ত্রী আছে তা সে হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ আর কি, অর্থ উপদেষ্টা। সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ছিলেন, বেশ অভিজ্ঞ মানুষ, যদিও বয়স হয়ে গেছে অনেক। তো ডক্টর সালেউদ্দিন আহমেদ হচ্ছে বর্তমান হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। আর অর্থ মন্ত্রণালয় আবার কয়েকটা ইউনিটে ভাগ করে কাজ করে। অর্থ মন্ত্রণালয়ে বিভাগ আছে 4টা। এরকম একটা বিসিএস এ প্রশ্ন আসছিল, অর্থ মন্ত্রণালয়ে বিভাগ কয়টা? তাহলে অর্থ মন্ত্রণালয়ে বিভাগ আছে 4টা। একটা হচ্ছে অর্থ বিভাগ, এইটাই মূলত মেইন। এ কি করে? বাজেট প্রণয়ন করে, বাজেট তৈরি করে থাকে সে। এবং এই অর্থ বিভাগই হচ্ছে আমাদের অর্থনৈতিক সমীক্ষা তৈরি করে থাকে, যেটা বলছিলাম 1 বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের হিসাব ওরা প্রণয়ন করে। এই সমীক্ষা ওরা প্রণয়ন করে। এছাড়া আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থনৈতিক সম্পর্ক হচ্ছে বিভিন্ন যে ধরেন জাতিসংঘ বা বিশ্ব ব্যাংকের সাথে যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন লেনদেন আছে, সম্পর্ক আছে, এইগুলো তারা মেনটেন করে থাকে এই বিভাগটা। আর আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা ইন্টারনাল রিসোর্স ডিপার্টমেন্ট, আইআরডি বলা হয়। এই আইআরডি হচ্ছে আমাদের রাজস্ব কালেক্ট করে থাকে। সরকারের যে মূল আয় রাজস্ব, সেই রাজস্ব আদায়ের দায়িত্ব থাকে আইআরডি। আইআরডি অধীনেই হচ্ছে এনবিআর আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বোর্ড আছে। সরকারের যত আয় হবে ম্যাক্সিমাম রাজস্ব থেকে যা এটা করে থাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। কোন কোন জায়গা থেকে নতুন নতুন ভাবে টাকা পয়সা কালেক্ট করা যায়, এই ব্যাপারটা নিয়ে তারা কাজ করে। আর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরা কি করে? বাংলাদেশে যত আর্থিক প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংক আছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে, এই ব্যাংকগুলো হচ্ছে কন্ট্রোল করে থাকে কোথায় কিভাবে কি হবে না হবে, এই ব্যাপারগুলো তারা দেখে থাকে আর কি। তো এই 4টা বিভাগের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় তথা বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তো এখানে একটু দেখেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি, ইকোনমিক রিলেশনস ডিপার্টমেন্ট আছে। এটা কি করে? বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে। যে সরকারের যে পরিকল্পনাগুলো এগুলো বাস্তবায়নে কাজ করে থাকে। আর হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যে আমরা অর্জন করবো, এই জন্য তো টাকা পয়সা দরকার, বিনিয়োগ দরকার, সরকারি বিনিয়োগ বা বিশ্বব্যাংক বিনিয়োগ করতে পারে, সেই যে বৈদেশিক অর্থায়নটা লাগবে, সেইটার জন্য তারা কাজ করে থাকে। তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে থাকে। আন্তর্জাতিক স্তরে হচ্ছে যে আমরা ঋণ টিন যে পাবো বা বিভিন্ন হচ্ছে অনুদান পাবো, এইগুলা হচ্ছে তারা নিয়ে আসার চেষ্টা করে। আচ্ছা, এরপরে হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি। এটা হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব যেটা, তারপর আয়কর, কাস্টমস, মানে যত ধরনের রাজস্ব সরকার নিয়ে থাকে সবগুলোই তারা হচ্ছে কাজ করে থাকে। তাদের অধীনে যারা এই টাকা পয়সা তুলে তারা হচ্ছে এনবিআর। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট। তো এটা হচ্ছে ব্যাংক বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, তারপর বীমা আছে, মানে যত হচ্ছে এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সেইগুলা তদারকি করে থাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ যারা দেয়, সবগুলোই তারা হচ্ছে দেখভাল করে থাকে আর কি। আচ্ছা, এরপরে আছে অর্থ বিভাগের অধীন কিছু সংস্থা। এর মধ্যে আইসিবিটা আসতে পারে। আইসিবি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক। মানে সরকার এখানে বিনিয়োগ করে থাকে একটা ব্যাংকের মাধ্যমে। এটা কি হচ্ছে আইসিবি। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে কোনো লোন দেয় না। মানে নর্মালি ধরেন আমরা সোনালী ব্যাংকে গেলে বলবো আমার কিছু পার্সোনাল লোন লাগবে, বাট এইটা হচ্ছে দেয় না। এটা ব্যক্তি পর্যায়ে লোন দেয় না। এটা রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ একটা ব্যাংক। এটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। তো আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, পূর্ণরূপটা আসতে পারে। আবার এমনটাও দিয়ে দিতে পারে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক কোনটি। আচ্ছা, এরপর হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এটা কি করে? এই দেখেন, সিকিউরিটি নিয়ে কাজ করে, টাকা পয়সা ছাপায়, তারপর হচ্ছে সরকারি ডাক টিকিট ছাপায়, বুঝছেন? তো বাংলাদেশে ব্যাংক নোট ছাপায় এরা, সরকারি ডাক টিকিট ছাপায় এরা। এটা কোথায় আছে? গাজীপুরে আছে। তো গাজীপুরে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন
প্রেস আসে, প্রেস, এই প্রেসে এটা ছাপানো হয়। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়, গাজীপুরে, বা ব্যাংক নোট কারা ছাপায়। তো এটা নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু অর্থ বিভাগ। আরেকটা আছে বাসাবাড়ি করার জন্য লোন দেয়, হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ গৃহ নির্মাণ করতে চাইলে আপনি আমি যাই বলবো আমার হচ্ছে গৃহ নির্মাণ করতে হবে, ওদের কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, ওইটা ফুলফিল করতে পারলে আমাদেরকে হচ্ছে গৃহ নির্মাণের জন্য ঋণ প্রদান করবে। আচ্ছা, এই দুইটা আছে, দুইটা মোটামুটি কাছাকাছি টাইপের। একটাকে আমরা বলি সিজিএ, অফিস অফ দ্য কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, আর একটা হচ্ছে সিএজি, এটা সাংবিধানিক পোস্ট। বাংলাদেশের সংবিধান যদি পড়ে থাকেন দেখবেন সংবিধানে একটা পদ আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এটা হচ্ছে বাংলাদেশের আর্থিক খাত নিয়ন্ত্রণ করে থাকে, সাংবিধানিক পদ। তাহলে প্রশ্ন হইতে পারে, এটা আবার সংবিধানের ক্লাসে পড়বেন, নিচের কোনটি সাংবিধানিক পদ কিংবা কোনটি নয়। তাই সিজিএ কিন্তু সাংবিধানিক পদ নয়, এটা হচ্ছে মানে যারা হিসাব রক্ষণ কর্মকর্তা থাকে সরকারের, ওখান থেকে পদোন্নতি পেয়ে পেয়ে সিজিএ হয়, বাট সিএজি একটা সাংবিধানিক পদ। আচ্ছা, এটা তেমন কিছু না, দরকার নাই। তাহলে সামনে আমরা আগাই। জিডিপিতে খাতসমূহের অবদান, তাহলে জিডিপি তো পড়লাম, একটা দেশের মধ্যে এক বছরে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদিত হয়, এটাকে যদি আমরা টাকার অঙ্কে হিসাব করি তাহলে সেটাকে জিডিপি বলবো। এখন এই জিডিপি তো তাইলে এক বছরের হিসাব করব না, এক বছরে অর্থনীতি কতটা কি করলো, এক বছরের অর্থনীতির হিসাব আমরা করতেছি। তো এইখানে আমরা, অর্থনীতি তো অনেকগুলা খাত থাকতে পারে, তো হিসাব করার সময় আমরা তিনটা প্রধান খাতকে নিয়ে থাকি। একটা হচ্ছে মানুষের কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, আর হচ্ছে সেবা খাত। তার মানে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কিন্তু তিনটা। প্রশ্ন হইতে পারে নিচের কোনটি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত নয়, তাহলে এই তিনটার সাথে আরেকটা যোগ করে দিবে। এই তিনটার মাধ্যমে বাংলাদেশের অলমোস্ট সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা মেজার করে থাকি, পরিমাপ করে থাকি। এই তিনটার অধীনে আবার আমরা হচ্ছে এগুলোকে খাত বলা যায়, অর্থনৈতিক প্রধান খাত। এখন এই কৃষির অধীনে আবার কিছু খাত আছে, শিল্পের অধীনে কিছু উপখাত আছে, সেবার অধীনে কিছু উপখাত আছে। তিনটা খাতের অধীনে মোট উপখাত বা সেক্টর আছে 19টা, আগে ছিল 15টা। তো প্রিভিয়াস প্রশ্নটা যখন দেখছিলাম, একটা প্রশ্ন ছিল, একবার আসছিল সম্ভবত 37 বা 38 বিসিএস এ, যে বাংলাদেশের অর্থনীতির হিসাব করার জন্য কয়টি খাত বিবেচনা করা হয়। ওখানে এই 15টা ছিল। ঠিক আছে, তো পরবর্তীতে 4টা বেড়ে গেছে, যেহেতু বাংলাদেশের অর্থনীতি বেশ র্যাপিডলি বাড়তেছে, এই কারণে 4টা খাত বাড়ছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি হিসাবের জন্য উপখাত 19টা, প্রধান খাত হচ্ছে 3টা। এই 19টা এই তিনটার মধ্যে ইনক্লুডেড, তাহলে কৃষি, শিল্প এবং সেবা। আচ্ছা, এখানে আমরা কয়েকটা উপখাত নিয়ে একটু আলোচনা করি। কৃষির কোনো উপখাত নাই, কৃষি নিজেই একটা খাত। আর এইখানে শিল্পের উপখাত সম্ভবত 15টা। আর বাকি যেটা থাকে 15, 16। আর সেবা খাত হচ্ছে না, সরি, এখানে হচ্ছে এই, এটা হচ্ছে 14টা সম্ভবত, এখানে মানে 3টা। আচ্ছা, একটু কারেক্ট করে দেই তাইলে। শিল্পতে, ও সরি, শিল্পতে হচ্ছে খাত উপখাত হচ্ছে 5টা। আর বাকি থাকলো সেবা, এইটাই উপখাত হচ্ছে 13টা। তাইলে দেখেন, এভাবে প্রশ্ন আসবে না, একটু জানিয়ে রাখলাম আর কি। 13টা, 5টা 18টা, প্লাস একটা 19টা। তো এখান থেকে যেটা আসতে পারে, কৃষি খাতটা কি কি নিয়ে আছে আর কি। তো এখানে কৃষি খাতটা আছে কৃষি, বনজ ও মৎস্য সম্পদ। এই তিনটাকে একসাথে হিসাব করা হয় একটা খাত হিসেবে। তাহলে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ, এটা একটা খাত। কৃষি ক্ষেত্রে যে আয়টা হয়, বনজ ক্ষেত্রে যে আয়, বন থেকে যে আয়টা হয়, মৎস্য ক্ষেত্রে যে আয়টা হয়, চলে এটার মধ্যে হিসাব করে থাকে। শিল্পে অনেকগুলো আছে, যেমন শিল্প সম্পদ, খনিজ থেকে যে বিভিন্ন সম্পদ আহরণ করা হয়, বিদ্যুৎ সম্পদ, পানি, গ্যাস, এইরকম 5টা খাত আছে শিল্প খাতের মধ্যে। বাকি যতগুলো আছে সেবা খাত। তো তার মানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সেবা খাত। আমরা যে যত ধরনের সার্ভিস নেই সবগুলো হচ্ছে সেবা খাতের মধ্যে। ধরেন আপনি বাসে যাতায়াত করতেছেন, তাই এটা একটা সেবা খাত। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে পড়তেছেন, এটা একটা সেবা খাত।
আপনি প্রাইভেট মেডিকেলে যাচ্ছেন বা সরকারি হাসপাতালে যাচ্ছেন, এটা একটা সেবা খাত। মানে এরকম আমরা অলমোস্ট সবকিছুর সাথে কানেক্টেড সেবা খাতের মাধ্যমে। আপনারা যে উত্তোলন থেকে সেবাটা নিচ্ছেন, এটাও কিন্তু সেবা খাতের একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে শিল্প খাত হচ্ছে শিল্প সংশ্লিষ্ট, কৃষি তো কৃষি সংশ্লিষ্ট, বাকি যত কিছুই আছে সব আমাদের সেবা সংশ্লিষ্ট খাত। এটা বিসিএস ভাইবা প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের 5টা সেবা উপখাতের নাম বলেন, যে কোন কোন সেক্টরে আর কি। তো আমি যখন ভাইবা দেই, আমার ইমিডিয়েট একজন আগে বা 2জন আগে একজনকে জিজ্ঞেস করছিল যে 5টা সেবা খাতের নাম বলেন। তখন সে ওই যে খুব একটা বেশি বলতে পারে না, তাইলে সেবা খাত আমরা দেখলাম শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জনপ্রশাসন, ঠিক আছে? তো এই ধরনের যা আছে, বিনোদন ব্যবস্থা, ব্যাংক, এই সবগুলো হচ্ছে সেবা খাতের ইনক্লুডেড। ওকে, তাইলে এখন এই 3টা প্রধান খাত আর 19টা উপখাত আছে, আর এইগুলার জিডিপিতে অবদান কেমন? তাইলে যেহেতু সেবা খাতের হচ্ছে মানে এরিয়াটা বেশি, তার মানে সব থেকে বেশি অবদান রাখবে সেবা খাত। বোঝাই যাচ্ছে, দেখতেছেন যে এই যে 24 সালের বিবিএস রিপোর্ট, বিবিএস মিনস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা 24 সালের রিপোর্টে বলতেছে বাংলাদেশের গত বছর যত অর্থনৈতিক কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখছে সেবা খাত। এটা একটা কমন প্রশ্ন। এটা হচ্ছে আপনার চেঞ্জ হবে না আগামী 10, 15, 20 বছর, আশা করি চেঞ্জ হবে না, কারণ সেবা খাত র্যাপিডলি বাড়তেছে আর কি। তাইলে সবচেয়ে বেশি অবদান রাখছে জিডিপিতে হচ্ছে সেবা খাত। এরপর 2 নম্বর আছে শিল্প খাত, তার কারণ শিল্প উৎপাদনও বাড়তেছে এবং আমাদের দেশে কৃষি জমি কমে যাচ্ছে দিন দিন। শিল্প বা নগরায়ন বাড়তেছে, শিল্পায়ন বাড়তেছে, এই জন্য এটা হচ্ছে 2 নম্বরে আছে। আর কৃষি আছে 3 নম্বরে। আচ্ছা, কিন্তু যদি প্রশ্ন করে যে বাংলাদেশের সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয় কোন খাতে, তাহলে কিন্তু হবে এই কৃষি খাতে। কৃষি খাতে অলমোস্ট প্রায় 45% লোকের কর্মসংস্থান হয়। তার মানে দেশে যত লোক আছে তার মধ্যে 45% লোকের কর্মসংস্থান করতেছে কৃষি, বাট সেখান থেকে আমার অবদানটা কম। বুঝতে পারছেন? এরপরে 2 নম্বরে আছে সেবা খাতে লোক বেশি কাজ করে, আর শিল্প খাতে যেহেতু এখানে মেশিনের কাজকর্ম এবং এখন অটোমেশন হয়ে যাচ্ছে, শিল্প খাতে সব থেকে কম লোক কাজ করে আর কি। আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন, এখন সামনে একটু দেখেন জিডিপি যে প্রবৃদ্ধি হয়, মানে গত বছরের তুলনায় এই বছরে হচ্ছে জিডিপির কোন খাতে বৃদ্ধিটা কেমন হইলো, সেক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাইলে কিন্তু শিল্প খাতে প্রবৃদ্ধিটা বেশি হয়েছে। আর সেবা খাত 2 নম্বর, কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধিটা কম, কারণ তার অবদানটাও আমরা কম। তার মানে একটা জিনিস দেখেন, যদি বলে জিডিপিতে কোন খাতের অবদান বেশি, তার মানে অবদান কিন্তু বেশি হচ্ছে আপনার সেবা খাতের। আর যদি বলে জিডিপির 3টা খাতের মধ্যে প্রবৃদ্ধি কোনটায় বেশি হয়েছে, প্রবৃদ্ধি বেশি, তাইলে প্রবৃদ্ধি কিন্তু বেশি হয়েছে শিল্প খাতে। মানে প্রশ্নটা কিভাবে করতেছে সেটা আপনাকে বুঝতে হবে। অবদান রাখছে সেবা খাত, দেখেন এই অবদানটা হচ্ছে 51%-এর বেশি। আর এখানে হচ্ছে আপনার শিল্পে 37%। বাট এখানে আইসা জিডিপিতে যে অবদানটা রাখছে গত বছরের চাইতে এবছরে সেবার থেকে শিল্প খাতটা বেশি এক্সপ্যান্ড হয়েছে। তার মানে যখন প্রবৃদ্ধি বেশি বলবে কোন খাতের, তখন হবে শিল্প খাত। এইভাবে প্রশ্নটা বুঝে উত্তর করবেন। এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় ভুল হয় আর কি, প্রশ্ন পড়ার আগে দাগাই নিলে ভুল হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের উন্নয়ন ফোরাম নাম হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। ইংরেজিটা লিখি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। তো বাংলাদেশ তো একটা গরিব দেশ ছিল, এলডিসি ভুক্ত দেশ ছিল। যখন 72 সালে হেনরি কিসিঞ্জার 72 সালের দিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বলছিল যে বাংলাদেশ হচ্ছে তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট। তো এটা বলছিল তার কারণ যে বাংলাদেশ, ওর বলছিল যে বাংলাদেশে যে বিভিন্ন বিদেশি এনজিও গুলো যদি সাহায্য সহযোগিতা করে থাকে, তাহলে এটা হচ্ছে তলা নাই। তলা না থাকলে কি হবে, টাকা পয়সা যাই দাও এটা নিচে চলে যাবে, এটা ধরে রাখতে পারবে না। তার মানে এই দেশের কখনো উন্নয়ন সম্ভব না, এটা বুঝাইছে আর কি। মানে আন্তর্জাতিক যারা দাতা সংস্থা তাদেরকে একটা মেসেজ দিছে হেনরি কিসিঞ্জার, যে এই দেশে আসলে বিনিয়োগ কইরা কোনো লাভ নাই, কারণ এই দেশটা একেবারেই এতটা ভঙ্গুর, যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, যার মানুষজন একেবারেই একেবারেই দারিদ্র অবস্থায় আছে। সেই দেশে বিনিয়োগ করলে রেট অফ রিটার্ন ভালো আসবে না, বা এই দেশটাও আসলে উন্নতি করতে পারবে না। তো সেই কথাকে অবজ্ঞা করে বাংলাদেশ কিন্তু এখন আহ, বেশ দ্রুত গতিতে আগায় যাচ্ছে, এবং শেষ পর্যন্ত হেনরি কিসিঞ্জার গত বছর মারা গেছে। সে মারা যাওয়ার আগেও স্বীকার করছিল যে সে যে কমেন্টটা করছে এটা আসলে যথাযথ হয় না, এবং তার কমেন্টটা বাংলাদেশ হচ্ছে মানে ইয়া করে ফেলতে পারছে আর কি, মিথ্যা প্রমাণ করতে পারছে। তো যাই হোক, এইখানে উন্নয়ন ফোরাম মিন্স বাংলাদেশ ওই রকম যখন দরিদ্র অবস্থায় ছিল তখন বাংলাদেশকে হচ্ছে কিছু দেশ বা কিছু সংস্থা সাহায্য করতো। কারণ সাহায্যটা বিচ্ছিন্ন ভাবে হইতো, এক একজন এক এক ভাবে সাহায্য করতো, বাংলাদেশের যেটা চাহিদা সেটা মিটতো না। তখন বাংলাদেশ কি করলো, জাতিসংঘের সাথে একটা কনসাল্ট করলো, আর এইটার মধ্যস্থতা করলো হচ্ছে ফ্রান্স।
ফ্রান্স মধ্যস্থতা করে বললো যে ঠিক আছে, আমরা একটা ফোরাম করে দিচ্ছি, আমরা একটা সংগঠন করে দিচ্ছি, নাম হবে এইট ফোরাম। মানে হচ্ছে তোমাদেরকে খয়রাত যে দিব, সেই খয়রাত দেওয়ার জন্য একটা ফোরাম তৈরি করব। এই ফোরামে তোমাদেরকে যারা যারা খয়রাত দিবে, দান খয়রাত করবে, এই সবাই এটায় যুক্ত থাকবে। আর এইটার বৈঠক কোথায় বসবে বা হেডকোয়ার্টার কোথায় হবে? এটা হবে ফ্রান্সের প্যারিসে। যেহেতু ফ্রান্স এটা মধ্যস্থতা করছে বা ফ্রান্স হচ্ছে এদেরকে সবাইকে যুক্ত করছে, তাহলে প্রথমে এটার নাম ছিল বাংলাদেশ এইট ফোরাম। বাংলাদেশকে যারা এইট বা সাহায্য বা দান খয়রাত দিবে তাদের ফোরাম। এটার বৈঠক বসতো ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, পরবর্তীতে এটার নাম চেঞ্জ হয়ে গেল বাংলাদেশ, মানে প্যারিস এইট গ্রুপ হয়ে গেল। সেকেন্ডলি হলো, যেহেতু ফ্রান্সের প্যারিসে, প্যারিস এইট গ্রুপ। এরপরে সর্বশেষ বাংলাদেশ যখন এখন একটু নিজের পায়ে স্বাবলম্বী হয়েছে, বাংলাদেশের উন্নয়ন যখন হয়ে গেছে, তখন তো এই এইট শব্দটা থাকলে একটু খারাপ দেখা যায়। মানে ধরেন একটু অপমান অপমান লাগে। তো এই জন্য এটা নাম চেঞ্জ হয়ে গেছে কি, এখন বর্তমান উপরে যেটা লিখছি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। তার মানে বাংলাদেশের উন্নয়নে এরা সাহায্য করবে। এই জন্য এদেরকে বাংলাদেশ সরকার খুব সুন্দর একটা নাম বলে, উন্নয়ন অংশীদার বা উন্নয়ন সহযোগী। একসময় বলতো মানে খয়রাত দিত, এখন সেটা হয়ে গেছে উন্নয়ন সহযোগী বা উন্নয়ন অংশীদার। মানে খুব একটা ভালো শোনা যায় আর কি। তো যাই হোক, এইটা প্রথম দিকে তো বলছিলাম বিশ্ব ব্যাংক তৈরি করছে, বিশ্ব ব্যাংক এটার মানে নেতৃত্ব দিত। 26টা হচ্ছে সংস্থা আছে, সংস্থা এবং দেশ। যেমন সবচেয়ে বেশি দেশ হিসেবে আমাদেরকে সাহায্য দেয় হচ্ছে জাপান। আপনারা জানেন জাপান হচ্ছে আমাদেরকে বেশি অনুদান দেয়, মানে হচ্ছে আমাদেরকে দান খয়রাত বেশি দেয় জাপান। আর জাপানের একটা ইয়ে আছে, জাইকা। এই জায়গা আমাদেরকে বেশ দান খয়রাত দেয়। আর সংস্থা হিসেবে বেশি ঋণ দেয় হচ্ছে বিশ্ব ব্যাংক। তো এই বিশ্ব ব্যাংকই এই সবাইকে একত্রিত করে এটা তৈরি করলো। এক সময় এটার চেয়ার ছিল, মানে সভাপতি ছিল বিশ্ব ব্যাংক। কিন্তু এখন বাংলাদেশ তো শক্তিশালী হয়ে গেছে, বিশ্ব ব্যাংকের উপরে কথা বলতে পারতেছে। তো বিশ্ব ব্যাংক তো একসময় পদ্মা সেতু তৈরি করতে রিফিউজ করছিল, শেষ পর্যন্ত বাংলাদেশ তো করছে। তার মানে এখন বাংলাদেশের সক্ষমতা হয়েছে। এইটার এখন চেয়ার হচ্ছে অর্থমন্ত্রী। এখন বিশ্ব ব্যাংকে সমন্বয় দায়িত্ব দিয়েছে, আর অর্থমন্ত্রী বলে যে আপনি অনেক করছেন আমাদের জন্য, এখন আমরা নিজেদের পায়ে দাঁড়াইতে পারি আর কি। তাহলে বর্তমানে বাংলাদেশে মানে যারা সাহায্য সহযোগিতা করে থাকে তাদের নিয়ে প্রতি বছর সাধারণত একটা বৈঠক হয়। এই এখন প্যারিসেও হয় না, এই শেষ কয়েক বছর ধরে এটা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে বৈশা হয়, এখানে সবাই আসে, বিশ্বব্যাংক এগুলো সমন্বয় করে, আর অর্থমন্ত্রী এখানের চেয়ারম্যান আর কি, বা হচ্ছে সভাপতিত্ব করে থাকে। যে বাংলাদেশ বলে থাকে যে আমার আগামী অর্থ বছরে এত টাকা হচ্ছে আমার দরকার উন্নয়নের জন্য, তো এর মধ্যে আমি এত টাকা দিতেছি, বাকি এত টাকা হচ্ছে আপনাদের কাছ থেকে দরকার, কে কত টাকা দিতে পারবেন? তখন বিশ্বব্যাংক বলে আমি এত টাকা দিব, আইডিএ বলে আমি অত টাকা দিব, এইভাবে তারপর হচ্ছে সবাই মিলে দেয়। জাপান বলে আমি এত টাকা দিব। এখন বেসিক্যালি আর অনুদান দেয় না, এখন যেটা দেয় সেটা হচ্ছে ঋণ দেয় আর কি। আগের সময় অনুদান দিত, তো এগুলো একটু পার্থক্য আছে, অনুদান আর হচ্ছে ঋণ। তো এই ঋণটা ফেরত দিতে হয় সুদে আসলে, আর অনুদানটা হচ্ছে খয়রাত। এটা ফেরত দিতে হয় না, তবে ওদের মন জোগাই চলতে হয় আর কি, বুঝছেন? গ্রান্ট, হ্যাঁ, গ্রান্ট দেয়। এটা হচ্ছে এখন আবার সৌদি আরব আমাদের কিছু দেয়, সৌদি আরবের টাকা পয়সা আছে, তো এগুলো দেয় দেয়। যার কারণ হচ্ছে আমেরিকা ধরেন অনুদান দেয়, বিপরীতে সে কি চায়? এই যে জাতিসংঘে সে যখন কোন একটা ইস্যু উত্থাপন করবে, তখন আমরা যাতে ভোট দেই, ভোট না দিলে আবার ফোন দিয়ে রাতের বেলা থ্রেট দিবে, তোমাদেরকে অনুদান দিলাম, তুমি হচ্ছে ফিলিস্তিনের পক্ষে যাই ভোট দিয়ে আসলে, এটা তো হইলো না, তাহলে কিন্তু অনুদান বাদ দিয়ে দিব। বুঝছেন? তো এটা হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। আচ্ছা, যাই হোক, অর্থনৈতিক সমীক্ষা 24। আপনার যদি 50 পরীক্ষা, তো এবছর হওয়ার সম্ভাবনা একটু কম। মোস্ট প্রবাবলি সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হতে পারে। তাইলে সেক্ষেত্রে 25 সালে অর্থনৈতিক সমীক্ষাটা যদি আসে, তখন ওইটা দেখতে হবে। যতদিন না আসে আমরা এটাও দেখি। আর প্রশ্ন যেহেতু আগে করে ফেলবে 2 মাস আগে বা 2.5 মাস আগে, তো সেক্ষেত্রে হয়তো অর্থনৈতিক সমীক্ষা 24 থেকেই প্রশ্ন করার পসিবিলিটি বেশি আর কি। আচ্ছা, তাইলে মোট জনসংখ্যা কত? 17 কোটি 10 লাখ। কি কি পড়বে একটু দাগাই দিই, এটা তো বোঝানোর কিছু নাই। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। ফেব্রুয়ারিতে তো ইলেকশন ভাইয়া। আচ্ছা, যেহেতু ডেট আমাদেরকে অ্যানাউন্স করে না, এখনো সার্কুলার হয় নাই, সার্কুলার হলে আমরা বুঝতে পারবো আর কি। তাহলে এখন খুব সম্ভবত তাহলে মার্চে চলে যাইতে পারে। আবার দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, টালমাটাল অবস্থা, সেটা কি হয় বলা যায় না। আবার আপনারা তো বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর ব্যাচ, পিএসসির জন্য, ঠিক আছে, 50তম ব্যাচ, তাহলে সুবর্ণ জয়ন্তী। তো যেমনটা বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়া, বাংলাদেশের 50 পিএসসির 50 বছর পূর্তিটা ওইরকম যদি টালমাটাল অবস্থার মধ্যে হয়, তাহলে দেখা যাবে একটু সবাই হয়তো হ্যাম্পার হব। যাক, আমরা মানে হোপফুলি আশা করি নির্বাচনটা ভালো ভালো হয়ে যাবে। আর পিএসসি তার যে গাইডলাইন দিচ্ছে সেখান থেকে নড়চড় করতেছে না। তো তারাও একটা বিচার বিবেচনা করে একটা ডেট ফাইনাল করবে। তো আমরা সেটার অপেক্ষায় আছি আর কি। পড়াশোনাটা আগাই রাখি, যদি পিছিয়ে দেয় তখন আমরা রিভাইজ করতে পারবো। কিন্তু যদি আমরা আশাই করি যে না, পরীক্ষা তো পিছিয়ে দেবে পিছিয়ে দেবে, তাইলে সিলেবাস যদি শেষ না হয় তাহলে তো সমস্যা।
আচ্ছা, তাইলে জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%, জনসংখ্যার ঘনত্ব 1171 জন, পুরুষ নাই দেখছেন? এই যে নারী বেড়ে গেছে বাংলাদেশে, ঠিক আছে? তার মানে নারীর ক্ষমতায়ন হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে, পুরুষ কিন্তু কোণঠাসা হয়ে গেছে। কিছুদিন পর কিন্তু এই পুরুষ বেশ দুর্বল হয়ে যাবে বাংলাদেশে, আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরুষের অনুপাত কমে যাবে। তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং, একটা পরীক্ষা প্রশ্ন আসছিল। তার কারণ আমরা আগে ভাবতাম যে রেশিওটা এরকম 100:96 98, কিন্তু এখন কিন্তু পুরুষ হয়ে গেছে 96 জন 100 জনে, মানে যদি কম্পারিজন করি নারীর তুলনায়। আচ্ছা, এরপরে আসছে স্থূল জন্মহার। এটা খুব একটা আসে না। স্থূল মৃত্যু হার মানে 1000 জনে কয়জন জন্মগ্রহণ করে, 1000 জনে সাধারণত কয়জন মৃত্যুবরণ করে, এইটা আমাদের ইম্পর্টেন্ট। শিশু মৃত্যুর হার, 1 বছরের কম বয়সী যারা শিশু তারা 1000 জীবিত জন্মে বিভিন্ন কারণে মারা যায়, সাধারণত রোগ শোকে মারা যায়, বিভিন্ন অসুবিধা হয়, 27 জন। তো এইটা বাংলাদেশ বেশ র্যাপিডলি, আগে অনেক ছিল বুঝছেন, এটা বাংলাদেশে একসময় ওই যে মাতৃ মৃত্যু বা শিশু মৃত্যু হার অনেক ছিল, বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করছে, এর ফলে এটা 27 জন হয়ে গেছে। এটা ইম্পর্টেন্ট তথ্য। গড় আয়ুষ্কাল পড়বেন, 72 পয়েন্ট হচ্ছে। এর মধ্যে দেখেন মহিলাদের কিন্তু গড় আয়ুষ্কাল বেশি, তাদের সার্ভাইভাল রেটটা বেশি, এই কারণে তারা কিন্তু এই যে নারীদের সংখ্যা ও জনসংখ্যাটাও বেশি। সাক্ষরতার হার 7 বছরের বেশি যারা, তাদের সাক্ষরতার হার হচ্ছে 77.9, মানে অলমোস্ট 78%। এটা আমাদের জানতে হবে। দারিদ্র আর চরম দারিদ্র্যের হার হচ্ছে, দারিদ্র 18.7%, আর চরম দারিদ্র হচ্ছে আচ্ছা, খালিদ বলছে তাও বন্ধুর জিএফ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। তো এই আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, তো এই বন্ধু বান্ধব যারা জাহাঙ্গীরনগরে ছিল, তো জাহাঙ্গীরনগরে কেউ আছেন কিনা, থাকলে একটু আওয়াজ দিয়েন। তো তখন হচ্ছে জাহাঙ্গীরনগর বন্ধু বান্ধবদের বলতাম যে আমরা না হয় যে রিলেশন করতে পারি না, কিন্তু তোমাদের তো রিলেশন করতে অসুবিধা নাই, কারণ জাহাঙ্গীরনগরে 50-50 রেশিও, মেয়ে 50 জন ছেলে 50 জন। তো আমি যাই যা হোক একজন তো আছে আর কি, তো অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিষয়ে বেশিও থাকতে পারে। তো এরকম একটা অবস্থা। তো এই যে খালিদ বলছে যে এত হচ্ছে মেয়েরা বেড়ে গেছে, তারপরেও সে হচ্ছে গার্লফ্রেন্ড জুড়ে পারতেছে না তার বন্ধু। তো এটা কি বলবো বুঝছো, যে অনেকে বেশি গার্লফ্রেন্ড নিয়ে আছে, অনেকে 3-4টা গার্লফ্রেন্ড, সকালে একজনকে সময় দেয়, দুপুরে একজনকে, বিকেলে একজনকে। তো ওই তোমার বন্ধুর ভাগেরটা মনে হয় সে নিয়ে গেছে আর কি, এই কারণে তোমার বন্ধুর ভাগে কম পড়ছে আর কি। আচ্ছা, তারপর তাহলে চরম দারিদ্র্যের হার এবং দারিদ্র্যের হার, চরম দারিদ্র্য, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে হচ্ছে দারিদ্র্য হচ্ছে 18.7%, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছিল 88%, বুঝছেন? 88% থেকে কত নাইমে আসছে দেখেন। যদিও বলা হচ্ছে যে এটা একটু গোঁজামিল আছে, করোনার পরে দারিদ্র্য হার বেড়ে গেছে, মানুষজন এখন ঢাকামুখী, ঢাকায় যায় দেখা যায় এখন আগের থেকে বেশি মানুষ ভিক্ষা করে, আগের থেকে এই যে রাস্তার পাশে ওই ভ্যান নিয়ে বসে সবজি বিক্রি করে, কিংবা হচ্ছে অটোরিকশার ইয়াতে দাপটে তো ঢাকায় চলাই যায় না, হাঁটলেই দেখা যায় কোন সময় অটোরিকশায় মাইরা দেয়, শেষ পর্যন্ত অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যেতে হবে আর কি। মানে এরকম দুর্ভাগ্য অবস্থা আর কি ঢাকার এখন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে, সবাই হচ্ছে জলবায়ু পরিবর্তন বা অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হওয়ার ফলে সবাই ঢাকা কেন্দ্রিক চলে যাচ্ছে আর কি। যাই হোক, এই দুটা মুখস্থ করবেন। জিডিপিতে প্রবৃদ্ধির হার, আচ্ছা এই 24 সালে জিডিপি প্রবৃদ্ধির হার অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 5.82%। তো এইখানে একটা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আর একটা হবে বাজেটে কত আর কি। বাজেটে যেটা করা হয় সেটা সামনে যে আগামী বছর আমি জিডিপি প্রবৃদ্ধি কত করতে চাই, আর জিডিপি প্রবৃদ্ধি এটা হচ্ছে কত হইছে, সেইটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা দিয়া হিসাব করে। তার মানে অর্থনৈতিক সমীক্ষাটা বেশি এক্সাক্ট, ঠিক আছে? তাহলে উল্লেখ করে দিবে যে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী নাকি বাজেট অনুযায়ী। আর যদি কোনোটাই উল্লেখ না করে, তাহলে আপনি হচ্ছে দুইটাই পড়ে যাবেন, অপশনে যেটা থাকবে সেটা দাগাবেন আর কি, সাধারণত উল্লেখ করা থাকে আর কি। তো দেখেন এই যে কৃষি খাতে অবদান কোনটা, তাহলে অবদানটা আমরা দেখছিলাম সেবা খাতের এক্সপ্যান্ড, যেহেতু মানে মানে ইয়াটা বড়, অনেক এরিয়াটা বড়, এই জন্য সেবা খাতটা বেশ বড় আর কি, মানে অবদানটা বেশি।